Here you can see. Uh, this is our seventh free live class, and in this class, I am going to talk about practical use of preposition, as well as I will show you that how can we practice a story in English. এভাবে আমরা কিভাবে ইংলিশে একটা স্টোরি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের রিডিং স্কিলটাকে ডেভেলপ করতে পারি। এছাড়া যদি আমি টাইম পাই, আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, যেগুলো আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, আবার মেইন ভার্ব হিসেবে ইউজ করি, এই ভার্বগুলো সম্পর্কে আমাদের অনেকের ক্লিয়ার কনসেপ্ট থাকে না। যেটা আমি বললাম যে কখন আমরা অ্যাম ইজ আর কে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, কখন এই ধরনের ভার্বগুলো একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বসে, আবার কখন নেগেটিভ করার জন্য বসে না, একদম মেইন ভার্ব হিসেবে বসে, কখন এই ভার্বগুলো অর্থ দিয়ে থাকে, কখন দেয় না। এই ভার্বগুলো নিয়ে অনেকের ভিতরে দেখবেন কনফিউশন আছে, বাট আমরা নিজেরাই বুঝতে পারি না যে এই জায়গাটাতে আমাদের প্রবলেম আছে। সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিব। দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার মনে হবে যে না, উনি উনি তো সত্যি কথা বলছেন, আমি তো এই জায়গাটা জানি না, বা আমার তো এই জায়গাটায় প্রবলেম আছে। এটা না দেখা পর্যন্ত আপনারা বুঝবেন না। তো তার আগে আমি একটু প্রেপোজিশন নিয়ে কথা বলবো, তো দেখার চেষ্টা করেন। প্রথমত, we have to know the actual definition of preposition. What is preposition? Here you can see. প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। দেখেন, অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। কি বলছে? যে অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, মূলত তাকেই প্রেপোজিশন বলে। অর্থাৎ প্রেপোজিশন কাকে বলে? প্রেপোজিশনের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি? যে ওয়ার্ড বা যে শব্দ কোনো সেন্টেন্স বা বাক্যের নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। এখন এই নাউন প্রোনাউন জিনিসটা কি, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। দেখেন, এই যে প্রেপোজিশন, নাউন, প্রোনাউন, এই জিনিসগুলো কি, এইটাই আমরা অনেকেই জানি না। এইগুলোকে বলা হয় পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে কি জানেন? স্পিচ বা কথা বা বাক্য, বাক্যের পার্ট, এক একটা অংশ। আমরা যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করি, কথাটা বুঝবেন, প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ড গুলো থাকে, একটা সেন্টেন্সের ডেফিনেশন কি, একটা বাক্যের ডেফিনেশন কি, বাক্য কাকে বলে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে সুন্দরভাবে প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এবং এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর এই প্রেপোজিশন হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। এখন এদেরকে কোথায় ইউজ করতে হয়, এরা মূলত ব্যবহৃত হয় কোথায়, কথাটা বোঝেন। আপনারা যারা প্রথম দিন থেকে আমার ফ্রি ক্লাসগুলো করে আসছেন, আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। দ্য স্ট্রাকচার ইজ উই নিড আ সাবজেক্ট ফার্স্টলি, আফটার দ্যাট উই হ্যাভ টু ইউজ ভার্ব, দেন এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন এই যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা লাগে, এবং আমি এটাও বলছিলাম যে এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস, এই এলিমেন্ট গুলো বসে। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম না, আপনি মোস্ট অফ দা টাইম যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার মূলত এই স্ট্রাকচারটাকে মেনটেন করেই তৈরি করতে হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন। এখন এই স্ট্রাকচারের ভিতর এই যে সাবজেক্টটা না, এই সাবজেক্টের জায়গায় অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন অথবা প্রোনাউন বসে থাকে, নাউন অথবা প্রোনাউন। এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে আমাদের ভার্ব বসে, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় যে অবজেক্টটা আপনারা দেখছেন বা এই যে কমপ্লিমেন্টটা, এই জায়গাটাতেও এই জায়গাটাতেও আমার মূলত নাউন অথবা প্রোনাউন বসে। এখন এই যে প্রেপোজিশন, এই যে একটা পার্ট অফ স্পিচ, এইটা বসে কোন জায়গায় জানেন? এই অবজেক্টের পজিশনে যে নাউন বা প্রোনাউনটা থাকে, এই যে জায়গাটা, ঠিক এর আগে, ঠিক এর আগে, অর্থাৎ ঠিক এইরকম একটা প্লেসে মূলত প্রেপোজিশনের অবস্থান। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে একটা সেন্টেন্স গঠনের মূল স্ট্রাকচার। সেই অবজেক্টের যে জায়গাটা, ওই অবজেক্টের জায়গাটাতেও মোস্ট অফ দ্য টাইম আমার নাউন বা প্রোনাউনই থাকবে। সেই নাউন বা প্রোনাউনের আগে মূলত প্রিপোজিশনের ব্যবহারটা হয়। এবং এই জিনিসটা মূলত কি, দেখেন, এই যে ডেফিনেশনটা বলছে যে প্রিপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার। মানে কি? এটা একটা অর্নামেন্টের কাজ করে। অর্থাৎ মনে করেন একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান,
দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক অর্থাৎ সিনেমার নায়িকাদের সাজায় না, বা নতুন বউকে সাজায় না যে বিয়ে করতে যাচ্ছে, একটা মেয়েকে সাজালে বিভিন্ন কসমেটিক বা বিভিন্ন অর্নামেন্ট দ্বারা দেখতে যেমন সুন্দর লাগে, একটা বাক্যে বা একটা সেন্টেন্সে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার করেন তাহলে সেন্টেন্সের সৌন্দর্য বেড়ে যায়, বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে কি করে, গর্জিয়াস করে তোলে, ডেকোরেট করে, জাঁকজমক করে তোলে, সাজসজ্জিত করে। এটা যে মেইন কোনো অংশ এরকম না, এটা না বসালে যে সেন্টেন্স থাকে না এরকম না, বাট এটা ইউজ করলে কি হয়, সেন্টেন্সের সৌন্দর্যটা বৃদ্ধি পায়, সেন্টেন্সে একটার সাথে আরেকটা ওয়ার্ড ভালোভাবে কানেক্টেড হয়, সেন্টেন্সটাকে খাপছাড়া খাপছাড়া মনে হয় না। বাট প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে একটার সাথে আরেকটা ওয়ার্ডের, একটা সেন্টেন্সের ভিতর যে কানেকশন, ওই কানেকশন আপনি ভালোভাবে মানে বুঝতে পারবেন না, বা আপনি কথা বললেও সেই কথায় প্রচুর ভুল হতে থাকবে। তো দেখেন, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এই টুটা মূলত প্রেপোজিশন। হ্যাঁ, উই লিভ অন রাইস, এই অনটা প্রেপোজিশন। আই কাম ফ্রম ইউকে, এই ফ্রম শব্দটা প্রেপোজিশন। অর্থাৎ এই যে অবজেক্টের স্থানে যে নাউন থাকে বা প্রোনাউন থাকে, কি বললাম, তার আগেই মূলত প্রেপোজিশন ব্যবহৃত হয় আমাদের। এখন দেখেন এই প্রেপোজিশনের যে অর্থগুলো, মূলত প্রেপোজিশনের অ্যাকচুয়াল কোনো ওয়ার্ড মিনিং হয় না, বাট এক একটা প্রেপোজিশন যে ধরনের অর্থ দিয়ে থাকে সেগুলো আমি এই জায়গাটাতে প্রেপোজিশনস ডিকশনারি লিখে আমি আলোচনা করেছি। আগে এই জায়গাগুলো নিয়ে আমি একটু কথা বলবো, একটু আপনাদের সামনে ডিটেলসে ডিসক্রাইব করব। কারণ দেখেন, ইংলিশ এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়। তো এই জন্য আমি বারবার বলছি, এই যে জায়গাটা অর্থাৎ প্রেপোজিশনের এই যে জায়গাটা, এই জায়গাটা আমি আপনাদের সামনে আগে একটু ডিটেলসে বর্ণনা করব, আলোচনা করব, করার পর এই প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার এই জায়গায় দেওয়া আছে আমাদের, 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এটা যদি আপনারা একটু দেখতে পারেন, নিজেরা স্টাডি করতে পারেন, আমি দেখাই দিব প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার ডিটেলসে দেওয়া আছে। তো যদি নিজেরা একটু স্টাডি করতে পারেন, আমি এতটুকু বলতে পারি, যারা প্রেপোজিশনের ব্যবহার নিয়ে প্রবলেম ফেস করেন, সেন্টেন্সে সঠিকভাবে প্রেপোজিশন ব্যবহার করতে পারেন না, আজকের এই ক্লাসের পর থেকে এইটা নিয়ে কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের প্রবলেম আপনার আর ফেস করতে হবে না। কিন্তু এই জায়গাগুলোতে আসার আগে, অর্থাৎ এই যে ছোট ছোট যে রুলস গুলো, এগুলো দেখার আগে আমি একটু আমার মতো করে, অর্থাৎ আমি যেভাবে ক্লাস নিয়ে থাকি, প্র্যাকটিক্যাল ওয়েতে যেভাবে শিখিয়ে থাকি, যারা এর আগে আমার ক্লাসগুলো করেছেন, সেইভাবে আমি এই প্রেপোজিশনের যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো সবাই এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে একটু নেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, ভালোভাবে একটু দেখেন। প্রথমত যে প্রেপোজিশনটা আছে সেটা হচ্ছে টু। এটা খুবই মানে মোস্ট ইউজফুল একটা প্রেপোজিশন, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করে থাকি। এর ভিতরে টু সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন। এবং এই টুটা ঠিক কোথায় ব্যবহৃত হয়, দেখেন এখানে কি বলছে যে টু এর ব্যবহারটা মূলত কোথায় হয়। সেটা কি বলছে যে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কোথায়, কোনো দিকে, কারো প্রতি বা পর্যন্ত, মানে মূলত টু প্রেপোজিশনটা বসে তাও মানে কোনো একটা গন্তব্যে, কোনো একটা ডেস্টিনেশনে যাওয়া বোঝাতে। যেমন মনে করেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অথবা হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। এই জায়গাটাতে অর্থাৎ কোনো দিকে যাওয়া বোঝাতে মূলত আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই টু প্রেপোজিশনটা ব্যবহৃত হয়। কথাটা একটু বোঝেন। এছাড়া কারো প্রতি বা পর্যন্ত, কোনো ব্যক্তির কাছে আসা যাওয়া বোঝাতেও টু প্রেপোজিশন বসে। যেমন সে আমার কাছে আসে, হি comes to me, to me, to me, আমার কাছে, আমার কাছে। আপনারা যারা ফিফথ ফ্রি লাইভ ক্লাস করছিলেন, ওই ক্লাসটাতে আমি আপনাদেরকে যখন ওই প্যাসিভ ভয়েসের ব্যবহার শেখাচ্ছিলাম, প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্স ছিল, কারো এটা মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি করা হয়েছে। এই জায়গাটাতে আপনারা দেখছিলেন, আপনাদের আমি যখন বস্তুবাচক অবজেক্টকে সামনে নিয়ে আসছিলাম, যে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, এরপরে বলছিলাম যে হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে কাকে, টু তারিক মাহমুদ, টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। অর্থাৎ এই টুটা কোথায় বসে, কোনো ব্যক্তির দিকে, কোনো ব্যক্তির প্রতি বা পর্যন্ত বোঝাতে, অথবা কোনো নির্দিষ্ট দিকে, সার্টেইন কোনো ডেস্টিনেশনে যাওয়া বোঝাতে কিন্তু আমাদের মূলত এই টু প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন,
ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা এই জায়গায় আবার আসবো, তার আগে আমরা এর পরেরটা একটু দেখবো, কারণ একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হয় প্রিপজিশন ভালোভাবে শিখতে গেলে। দেখেন এর পরে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস এর বাংলা অর্থটা কি? টুয়ার্ডস মানে অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশন বসে। এই প্রেপোজিশন, এটা যে প্রেপোজিশন বা এই যে ওয়ার্ড, এটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো একটু অপরিচিত বা আনফ্যামিলিয়ার থাকতে পারেন, কিন্তু দেখেন এটাও আমার একটা প্রেপোজিশন, এবং এইটা হচ্ছে ওই টু এর মতোই। টু এর সঙ্গে কম্পেয়ার করে এটাকে স্টাডি করতে হবে। আনসার্টেন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। আনসার্টেন ডেস্টিনেশন মানে কি? মনে করেন সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। কিন্তু আমি যদি বলি সে বাজারের দিকে যাচ্ছে, সে বাজারের দিকে যাচ্ছে, অর্থাৎ সে ঠিক বাজার পর্যন্ত যাবে কিনা এটা শিওর না, তখন আমরা এরকম ভাবে কথাটা বলতে পারি যে হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, TOWARDS, টুয়ার্ডস মার্কেট। সে বাজারের দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট। সে বাজারের দিকে যাচ্ছে। অর্থাৎ জিনিসটা কি প্র্যাকটিক্যালি বোঝেন। মনে করেন আমরা অনেকেই আছি, আপনি আজকে সারাদিন বাসায় বসে আছেন, শুয়ে আছেন। এখন সন্ধ্যা হতে হতে বা বিকাল বেলায় আপনার আর বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না। এখন আপনি আপনার আম্মুকে বা আপনার আব্বুকে আপনি বলছেন, আপনার মাকে আপনি বলছেন যে আম্মু আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আর সারাদিন তো বাসায় থাকলাম, আমার বাসায় ভালো লাগতেছে না, একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটা ভালো হবে। অথবা আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে, আপনি বলছেন যে আমি একটু মাঠের দিকে যাচ্ছি। অর্থাৎ আপনার বাসায় ভালো লাগতেছে না, তাই আপনি আনইনটেনশনালি বাইরে বের হয়েছেন। আপনি বাজার পর্যন্ত যেতেও পারেন, নাও পারেন, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই, বাসায় ভালো লাগতেছে না তাই বের হয়েছেন। আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে, বাসায় বসতে ভালো লাগতেছে না, আপনার মনে হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগতো, তো এই জন্য আপনি বলছেন যে আমি একটু মাঠের দিকে যাচ্ছি। So I am going towards market. Instead of to, I am going towards field. Instead of to, you have to use towards here. অর্থাৎ আপনার কোনো দিকে যাওয়া বোঝাতে মূলত টু প্রেপোজিশন বসে। বাট এই যাওয়াটা যদি নির্দিষ্ট না হয়, এই যাওয়াটা যদি আনসার্টেইন বা অনির্দিষ্ট থাকে, তখন টু এর পরিবর্তে টুয়ার্ডস প্রেপোজিশন বসে, যেটা বেশি বা অধিকতর অ্যাপ্রোপ্রিয়েট। আমার কথাগুলো কি কেউ বুঝতে পারছেন? আমি এই জায়গাটাতে কি বললাম, যে টু এর ব্যবহারটা কোথায় হয়? নির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝাতে টু বসে। আর টুয়ার্ডস এর ব্যবহার কোথায় হয়? অনির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝাতে টুয়ার্ডস বসে। বুঝতে পারছেন কি বললাম? ক্লিয়ার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো এরপর দেখেন, আরেকটু বোঝেন। অ্যাট, স্থান বা সময় বোঝাতে অ্যাট বসে, অথবা নির্দিষ্ট সময়ের পূর্বে আমার মূলত অ্যাট প্রিপজিশন বসে। অর্থাৎ এই অ্যাট এর মূলত দুইটা ব্যবহার। একটা হচ্ছে সার্টেইন টাইমকে ইন্ডিকেট করার জন্য অ্যাট প্রিপজিশন বসে। আবার বলছি সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটা। যেমন মনে করেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, বা আমি যদি আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে ক্লাস নেই, তো আমি আহ একটা নোটিশ আপনাকে দিলাম যে আমি আজ রাত 8টায় আপনাদের ক্লাস নিব, তাহলে ইংলিশে এটা কি হবে? যে আই উইল টেক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 8 p.m. সো এইরকম, এই যে অ্যাট 8 p.m. অর্থাৎ সার্টেন যে টাইম, ঘড়ির কাঁটা, যে নির্দিষ্ট সময়, এর আগে মূলত আমরা অ্যাট প্রিপজিশন বসাই। সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m. হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m. এরকম 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, যে কোনো সময় বোঝাতে ঘড়ির কাঁটার আগে বা সার্টেন টাইমকে মেনশন করার জন্য আমার মূলত অ্যাট প্রেপোজিশন বসে। এছাড়া অ্যাট এর আরেকটা ব্যবহার কি বলছি, ছোট জায়গার আগে অ্যাট বসে। কোনো স্কুল, কলেজ, স্টেশন, কোনো উপজেলা বা জেলা শহর, এই জায়গাগুলোকে মেনশন করার জন্য। আহ সে গাজীপুরে বাস করে, হি লিভস অ্যাট গাজীপুর, এটা ব্যবহার করতে হয়। অর্থাৎ আমার প্লেসের জন্য বা জায়গার জন্য অ্যাট এবং ইন, এই দুইটা প্রেপোজিশনের ব্যবহার হয়। বাট তুলনামূলক বড় জায়গা বোঝাতে ইন বসে, ছোট জায়গা বোঝাতে অ্যাট বসে। এখানে আমরা আবারও আসবো, আগে একটু দেখেন, সামনে আমরা আরেকটু এগোই। এই জায়গাটাতে কি বলা হচ্ছে খেয়াল করেন। ইন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে মূলত ইন প্রেপোজিশন বসে। ইনের ব্যবহারটা কোথায় হয়? মাস বা বছর, এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন, মোস্ট পাওয়ারফুল প্রেপোজিশন এই ইন প্রেপোজিশনটা। আবারও বোঝেন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অর্থাৎ মান্থ অর ইয়ার্স মানে কি? মনে করেন আমি যদি বলি সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, এই কথাটার ইংলিশ কি? কথাটা বোঝেন, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি।
হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, এই যে মাসের আগে আমি ইন বসালাম। অথবা আমি যদি বলি সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল, তাহলে আমরা কি বলতে পারি? হি ওয়াজ বর্ন ইন 1995, হি ওয়াজ বর্ন ইন 1995। এরকম যে কোনো মাস অথবা বছরের আগে আমাদের কিন্তু ইন প্রেপোজিশন বসে। মনে রাখবেন, কোনো ভাষা বা বিষয় অর্থাৎ কোনো সাবজেক্টকে ইন্ডিকেট করার জন্য, কোনো সাবজেক্টকে মেনশন করার জন্য কিন্তু আমাদের ইন প্রেপোজিশন বসে। যেমন সে ইংরেজিতে কথা বলে, আমরা বলি না হি স্পিক্স ইংলিশ, বাট হি স্পিক ইন ইংলিশ হবে কি হবে? সে ইংরেজিতে কথা বলে, কথাটা বুঝবেন, হি স্পিক্স ইন ইংলিশ। এরকম যে কোনো ভাষা বোঝানোর জন্য তার আগেও কিন্তু আমাদের ইন প্রেপোজিশন বসে। এছাড়া কোনো বিষয় বা সাবজেক্ট, যেমন মনে করেন আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম, আই রোট আ পোয়েম, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি। অথবা আমি যদি বলি যে সে ইকোনমিক্সে অনার্স পড়তেছে, হি ইজ স্টাডিং বিএ অনার, বিএসসি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স এর কোন ডিগ্রির ভিতর পড়ে? হ্যাঁ, বিএসসি, তাই না? তাহলে এখন আমি যদি বলি, কথাটা একটু বোঝেন, জাস্ট একটা মিনিট ওয়েট করেন, ওয়েট আ মিনিট, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, খেয়াল করেন, আই রোট এ পোয়েম ইন ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। এরপর দেখেন, আমি যদি বলি সে ইকোনমিক্সে অনার্স করছে, সো হি ইজ স্টাডিং বিএ অনার্স ইন ইংলিশ, ইন ইংলিশ, বা ইন, সরি, বিএসসি ইন ইংলিশ। আমরা এই কথাটা আমি কেন লিখলাম, সরি, আরে অবস্থা, এই কথাটা আমি কেন লিখলাম, আমার কথাটা একটু বোঝেন। এই আমরা অনেকেই আছি যারা বিভিন্ন জায়গায়, মনে করেন আমরা পড়াশুনো করতেছি, আপনি আহ যে কোনো একটা কলেজে বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে অনার্স বা মাস্টার্স পড়ছেন, অনেক জায়গায় আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা সঠিকভাবে দিতে পারিনি। কেউ যদি আপনাকে বলে যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার কথাটা বোঝেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, বা হোয়ার আর ইউ স্টাডিং রাইট নাও, অর হোয়ার ডু ইউ স্টাডি, আপনি কোথায় পড়াশোনা করছেন বা কোথায় পড়াশোনা করেন। অনেকে আমাদের নিজেদের এই যে পড়াশোনার যে কথাগুলো বা এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড গুলো, এটা সঠিকভাবে ডিসক্রাইব করতে পারি না ইংলিশে। যেমন এরকম আমরা বলি, মনে করেন আই এম স্টাডিং, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। মানে এমন ভাবে আমরা এগুলো বলি যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। অথবা কেউ যদি পড়াশোনা কমপ্লিট করেন, আমরা এইভাবে বলি যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, এইভাবে কথা বলি। বাট আপনি রাইট নাও কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা কলেজ, কোনো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন, এই কথাগুলো আপনি ইংলিশে কিভাবে ডিসক্রাইব করবেন? এইভাবে বলে অনেকে যে আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। বাট এইভাবে আই এম স্টাডিং ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অফ ঢাকা, এইভাবে কথা বললে আপনার দেশের মানুষ হয়তো বুঝবে, বাট আপনি যখন বাইরের কান্ট্রির কোনো মানুষের সঙ্গে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, তখন কিন্তু প্রত্যেকটা দেশের এডুকেশনাল যে লেভেলটা, এটা সেম না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে পড়ছেন, এখন আপনি ইংলিশে মাস্টার্স পড়ছেন না অনার্স পড়ছেন, সে বুঝবে কিভাবে? অর্থাৎ যে কোনো বিষয়ে বা যে এই আপনার এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ডেসক্রাইব করার আগে আপনারা প্রোগ্রামের নামগুলো লিখবেন। প্রত্যেকটা সাবজেক্ট কয়েকটা প্রোগ্রামের আন্ডারে থাকে, যেমন বাংলা, ইংলিশ, এগুলো বিএ, ব্যাচেলর অফ আর্টস। আবার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস ম্যানেজমেন্ট, এই যে ধরনের সাবজেক্ট গুলো, এগুলো বিবিএ ফ্যাকাল্টির ভিতর যায়, আপনারা জানেন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স হলে এমবিএ হয়। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনারা মেনশন করবেন, তাহলে বাইরের দেশের যে কেউ বুঝতে পারবে যে আপনি ঠিক কোন লেভেলে আছেন, এডুকেশনাল লেভেলটা আপনার ঠিক কোথায়, বা কোন ধরনের প্রোগ্রামের উপর আপনি আছেন। প্রোগ্রামগুলো মেনশন করলে যে কেউ সহজে বুঝতে পারে। তো কি বলছে এখানে, যে হি ইজ স্টাডিং বিএসসি অনার্স ইন ইকোনমিক্স, অর্থাৎ এইরকম সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাবেন। এবার আপনি যদি আপনার কলেজের নামটাকে মেনশন করতে চান, সেই কলেজের আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। যে কোনো ইনস্টিটিউশন, কোনো ব্যাংক, কোনো কোম্পানি, কোর্ট, অফিস,
যে কোনো প্রতিষ্ঠানের আগে, স্টেশন, যে কোনো প্রতিষ্ঠানের আগে বা ইনস্টিটিউশনের আগে অ্যাট প্রিপোজিশন ইউজ হয়। ইন ইকোনমিক্স আপনি এভাবে বলতে পারেন এবার যে অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অফ ঢাকা, অর অ্যাট ইডেন মহিলা কলেজ, অর অ্যাট ঢাকা কলেজ। তাহলে আমি কি বললাম, আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনারা যখন ইংলিশে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ডিসক্রাইব করবেন, আপনি যদি কোনো জায়গা থেকে পাশ করে বের হয়ে যান অলরেডি, সেই জায়গাটায় আপনি জাস্ট এইভাবে বলতে পারেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ সেখানে ফ্রম এর ব্যবহার হয়, কারণ আপনি সেটা পার করে আসছেন। বাট ইনস্ট্যান্টলি কোনো একটা জায়গায় পড়তেছেন, আপনার যে ভার্সিটি বা যে কলেজ, সেই কলেজের নামের আগে অ্যাট প্রিপোজিশন বসাবেন। আর যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের নামের আগে ইন প্রিপোজিশন বসাবেন। এই বিষয়টা একটু আপনারা মনে রাখবেন। অনেকে আমরা সঠিকভাবে প্রেপোজিশনের ব্যবহার করে এগুলো বলতে পারি না। এরপর দেখেন আরেকটা কি আছে এখানে। আচ্ছা, কোনো কিছুর মধ্যে বোঝাতে, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। এরপর দেখেন অ্যাবাউট মানে সম্পর্কে, কথাটা বোঝেন। এগুলো এক কথায় উত্তর হয়ে যায় আর কি, এগুলো অতটা ডিটেলসে বোঝা লাগে না। বিটুইন, দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে এই বিটুইন প্রেপোজিশনটা বসে। কিসে বোঝাতে? দুইজন ব্যক্তির মধ্যে। অর্থাৎ আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও। ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম এন্ড করিম। এমন, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে এমন প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন ডিভাইড দ্য আপেল among রহিম করিম অ্যান্ড জসিম। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে, অন দেখেন স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে আমার এই অন প্রেপোজিশন বসে। এই জায়গাটা আমি আপনাদের বলছি। এছাড়া দেখেন এখানে দেওয়া আছে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। আমি একটু এই বিষয়গুলোকে এক এক করে ভেঙে ভেঙে আমি দেখাই, তাহলে আপনাদের বুঝতে এই জায়গাটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সুবিধা হবে। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমি একটু আলাদা একটা স্লাইডে আসি, আমি একটু আলাদা আলাদা করে দেখাই, যেটা বুঝতে আপনাদেরই ভালো হবে। বোঝার চেষ্টা করবেন ভালোভাবে। আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন আছে তিনটা। কথাটা বোঝেন কি বলছি। টাইম রিলেটেড প্রিপোজিশন, PREPOSITION। এই টাইম রিলেটেড প্রিপোজিশন হচ্ছে আপনার অ্যাট, ইন, আরেকটা হচ্ছে অন। এই তিনটা প্রিপোজিশন মূলত সময়কে মেনশন করার জন্য ব্যবহৃত হয়। এই তিনটা প্রিপোজিশন সময়কে মেনশন করার জন্য মানে কি, যেমন মনে করেন আমি যদি এইভাবে একটা কথা বলি, খুবই ভালোভাবে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন আমার কথাগুলো। আহ ওই যে বলছিলাম যে সে সকাল 10টায় কলেজে যায়। হি goes to college at 10 AM। এরকম সার্টেন টাইমের আগে অ্যাট বসে, এটা আমি আপনাদেরকে অলরেডি বলছি। ইনটা কোথায় বসে? মাস বা বছরের আগে। মাস বা বছরের আগে মানে, যেমন মনে করেন আমি যদি বলি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এই কথাটার ইংলিশ কি হবে কেউ বলতে পারেন? ইংলিশে আমরা কিভাবে বলবো 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? দেখেন ল্যাঙ্গুয়েজ, LANGUAG, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট was organized, এটা প্যাসিভের একটা স্ট্রাকচার পাস্ট ইনডিফিনিট টেন্সের, ইন 1992। হ্যাঁ, এবার আমি আরেকটা সেন্টেন্স লিখবো। মনে করেন আমি যদি বলি ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এই সেন্টেন্সটার ইংলিশ কি কেউ বলতে পারেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো আমরা অনেকেই ইংলিশে করতে গেলেই পারি না, কারণ কি এই সেন্টেন্স গুলো প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। দেখেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, OBSERVED, অবজার্ভ মানে পালন করা, অবজার্ভ ইন ফেব্রুয়ারি। তাহলে দেখেন ওই যে 1952, 92 না, 1952, এই যে সালের আগে আমি কিন্তু এখানে ইন বসিয়েছি, আবার এই যে ফেব্রুয়ারির আগে আমি ইন বসিয়েছি। কিন্তু আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন কিন্তু আমি ইন লিখতে পারবো না, আমাকে এখানে লিখতে হবে অন। যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st ফেব্রুয়ারি, অন 21st ফেব্রুয়ারি। অর্থাৎ ডে অর ডেট এর আগে অন বসে, মান্থ অর ইয়ার আই মিন মাস বা বছরের আগে ইন বসে, আর সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। এই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টাইম রিলেটেড
তিনটা প্রেপোজিশন আমাদের। আমার কথাটা আবারও বোঝেন, মনোযোগ দিয়ে বোঝেন। যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সে আগামী সোমবার আমার কাছে আসবে। সোমবার ইংলিশ কি হবে? হি উইল কাম টু মি। এই যে কোনো ব্যক্তির কাছে আসা বোঝাতে টু প্রেপোজিশন বসে। হি উইল কাম, সে আসবে, টু মি, আমার কাছে। কোনো ব্যক্তির প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। হি উইল কাম টু মি অন নেক্সট মানডে। অন নেক্সট মানডে, সে আগামী সোমবার আমার কাছে আসবে। এরকম যে কোনো ডেই বা ডেট এর আগে অন বসে। স্যাটারডে, সানডে, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, any kinds of day, even birthday or anniversary day, কোনো বার বা তারিখের আগে অন প্রেপোজিশন বসে। বার বা তারিখ, মাস বা বছরের আগে, মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে। আরেকটা কি বলছি, যে সার্টেইন টাইমের আগে, ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রেপোজিশন বসে। এই জায়গাটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম? আপনারা কি বুঝতে পারছেন? মাস অথবা বছর এর আগে কি বসে? ইন বসে। বার বা তারিখ এর আগে অন বসে। আর সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটা এর আগে অ্যাট প্রেপোজিশন বসে। এই তিনটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মূলত টাইম রিলেটেড প্রেপোজিশন। হ্যাঁ, এই অ্যাট, ইন, অন, এই প্রেপোজিশন গুলোর ব্যবহার মানে অন্যান্য আরো জায়গায় এদের ব্যবহার আছে, তাই না? বাট মেইনলি এই তিনটা প্রেপোজিশন সময়ের জন্য এই সিচুয়েশন গুলোতে বসে। কোথায় বসে বলেন তো? কি বললাম? মাস বা বছরের আগে ইন, সার্টেইন যে টাইম অর্থাৎ ঘড়ির কাঁটা এর আগে অ্যাট, আর কি তারিখ বা বার এর আগে অন। ক্লিয়ার? হ্যাঁ, আনমিউট করে কথা বলেন, বুঝতে পারছেন আপনারা? এখানে তাহলে দেখেন, এভাবে ক্লিয়ার করতে হবে এই বিষয়গুলো। এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আমি যাদেরকে পড়াই আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াই। আপনারা যারা আমার এর আগে ক্লাসগুলো করছেন তারা জানেন। আর সবগুলো ক্লাস তো আর সমান হয় না, কোনো ক্লাস ভালো হবে, কোনো ক্লাস একটু হার্ড হবে। হ্যাঁ, কোনোটা আপনি ভালোভাবে নিতে পারবেন, আনন্দের সাথে করতে পারবেন, কোনোটা একটু বুঝতে অসুবিধা হবে। সবকিছু মিলিয়ে আমাদের এগোতে হয়, কারণ এটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সব ভালো ভালো বা আনন্দদায়ক ক্লাস করলে তো আর হয় না। আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হয়, ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হয়, না হলে কখনোই ভাষাটাকে ভালোভাবে শেখা যায় না, শেখা সম্ভব হয় না। এরপর দেখেন যে জায়গাটাতে আমরা বলবো, এইবার দেখেন আরেকটা বিষয় আমি বলি। এই অন মানে কি? আমি তো বলছি যে অন বার বা তারিখের আগে বসে, বাট এই যে অন, এই অন প্রিপোজিশনের বাংলা অর্থটা মূলত আমরা কি কি জানি? যে অন মানে উপরে, এরকম জানি না? দেখেন, এরপরে দেখেন আরেকটা ওয়ার্ড আছে অ্যাবোভ। এই অ্যাবোভ মানেও কিন্তু উপরে। এই যে ওভার, এই ওভারের মানেও কিন্তু উপরে। অর্থাৎ এইখানে আপনারা পরপর যে তিনটা প্রেপোজিশন দেখতে পাচ্ছেন, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই যে পরপর যে তিনটা প্রেপোজিশন আপনারা এই জায়গাটাতে দেখছেন, অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনের বাংলা অর্থ হচ্ছে উপরে। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, আবার এই যে ওভার আছে, এই ওভার মানে উপরে। তিনটা প্রেপোজিশনের বাংলা অর্থই হচ্ছে উপরে। বাট দেয়ার আর সাম ডিফারেন্স, কিন্তু এর কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি জানেন? এইটা আমাকে বুঝতে হবে। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, বিসিএস বা ব্যাংক জব, এই বা বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে এই প্রেপোজিশন থেকে যদি কোনো কোশ্চেন আসে, তো এই অন, অ্যাবোভ এবং ওভার থেকে মোস্ট অফ দ্য টাইম এসে থাকে। অর্থাৎ এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডের বাংলা অর্থ উপরে। বাট বাট এদের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। অ্যাবোভ হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে বসে। আর ওভার হচ্ছে চলমান বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে বসে। অর্থাৎ বিষয়টা কেমন জানেন? মনে করেন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে। সো আই ক্যান সে দ্যাট দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল। অথবা একটা পানির বোতল আছে, দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। এছাড়া আমার টেবিলের উপর একটা মোবাইল আছে, স্যার আই ক্যান অলসো সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই টেবল। অর্থাৎ আমার এখানে অবজেক্টটা মূলত টেবিল, এই টেবিলের উপরে আমার একটা জিনিস আছে। অর্থাৎ টেবিলকে স্পর্শ করে যদি কোনো কিছু থাকে, সেই জায়গাটাতে আমরা অনের ব্যবহার করব। কিন্তু আমার মাথার উপর একটা সিলিং ফ্যান আছে, বা একটা লাইট আছে, কারেন্টের একটা বাল্ব আছে, বা এয়ার কন্ডিশন আছে, এসি আছে। তো এখন আমি যদি এই জায়গাটাতে বলি যে দ্য এয়ার কন্ডিশন ইজ অন মাই হেড, অর দ্য সিলিং ফ্যান ইজ অন মাই হেড, অর দ্য লাইট ইজ অন মাই হেড, উইল ইট বি রাইট? নো। এই জায়গাটাতে আমার
অনের ব্যবহার করলে হবে না, অ্যাবোভের ব্যবহার করতে হবে। কারণ এখানে আমি কম্পেয়ার করছি কার সাথে, আমার মাথার সঙ্গে। যদি স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে থাকা বোঝায়, অর্থাৎ কোনো অবজেক্টকে স্পর্শ না করে উপরে কোনো একটা কিছু স্থির অবস্থায় আছে, এই জায়গাটাতে অ্যাবোভের ব্যবহার হয়। অর্থাৎ আমি বলতে পারি দ্য লাইট ইজ অ্যাবোভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবোভ মাই হেড, নট অন। এখানে অ্যাবোভের ব্যবহার হবে, কারণ আমার মাথা এখানে, লাইটটা আমার মাথার সোজা উপরে দেয়ালে আছে, বাট এটা অনেকটা সেপারেট অবস্থানে আছে, মাথার সঙ্গে টাচ করে নেই। হ্যাঁ, এবং স্থির অবস্থাতেই আছে। ফ্যান, সিলিং ফ্যান, যদিও ফ্যান ঘোরে, বাট ঘুরলেও কিন্তু একটা জায়গায় থেকে ঘোরে, ওখানে কিন্তু ওভারের ব্যবহার হয় না, অ্যাবোভের ব্যবহার হয়। এরপর হচ্ছে আপনার ওভার। এটা হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে মূলত ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন মনে করেন প্লেনটা মাটির উপর দিয়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ মাটিকে টাচ করে কি ওড়ে না, মাটির উপর দিয়ে উঠতেছে, মাটিকে টাচ না করে উপরে চলমান একটা অবস্থা বোঝাচ্ছে। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। অথবা যারা ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলার কমেন্ট্রিতে দেখবেন অনেক সময়, আহ, যদি আপনারা খেয়াল করেন, কোনো ব্যাটসম্যান যখন ছয় মারে, বলে যখন হিট করে, একটা বল যখন সিক্স হয়, তখন দেখবেন বলে কমেন্ট্রিতে যে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, এইভাবে দেখবেন কথা বলে ওই কমেন্ট্রিতে যে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। কেন জানেন? যখন একটা ব্যাটসম্যান ছয় মারে তখন কি হয়, ওই বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে গ্রাউন্ডের উপর দিয়ে একটা চলমান বা গতিশীল অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ে, অর্থাৎ ওভার দ্য বাউন্ডারি, বাউন্ডারির উপর গিয়ে পড়তেছে। তো এই জায়গাটাতে মূলত ওভারের ব্যবহার হয়। কথাটা আবারও বোঝেন, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। আমি কি বলছি, অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশন, এদের অন্যান্য জায়গায় ব্যবহার আছে, বাট এই তিনটা প্রেপোজিশনের একটা কমন অর্থ হচ্ছে উপরে। অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ওভার মানেও উপরে। বাট এই তিনটা ওয়ার্ডের কিছু পার্থক্য আছে। অর্থাৎ মনে করেন আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা আমি যদি ঠিক আমার মাথার সঙ্গে টাচ করে রাখি, আমি যদি বলি, এইভাবে রেখে বলি, তাহলে হবে দ্য মোবাইল ইজ অন মাই হেড। কিন্তু যদি এরকম একটা পজিশনে দাঁড়ানো থাকে, মাথার সঙ্গে টাচ না করে উপরে থাকবে বাট স্থির অবস্থায় আছে, দ্য মোবাইল ইজ অ্যাবোভ মাই হেড। আর যদি উপরে এরকম দৌড়াতে থাকে, অবজেক্টকে স্পর্শ না করে, এখানে অবজেক্টকে আমার মাথা, মাথাকে স্পর্শ না করে যদি দৌড়ায়, তাহলে হবে দ্য মোবাইল ইজ ওভার মাই হেড, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে মোবাইলটা চলে যাচ্ছে। তো এরকম ভাবে আপনার এই প্রেপোজিশন গুলোর ব্যবহার হয়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আমি যেটা বলছি। এছাড়াও দেখেন, এই ওভার প্রেপোজিশন আরো কয়েকটা জায়গায় ব্যবহার হয়। সেটা হচ্ছে সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ অর্থে, বা বিপরীত পাশে বোঝাতে। এটাও একটা পাওয়ারফুল প্রেপোজিশন। যেমন মনে করেন আমরা এইভাবে কথা বলি না, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। ইংলিশ কি হবে জানেন? আই উইল ট্রাভেল, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই জায়গাটাতে কিন্তু আমরা ওভারের ব্যবহার করি। এছাড়াও দেখেন কর্তৃত্ব আরোপ অর্থে, কর্তৃত্ব আরোপ বলতে কি, মনে করেন আপনি একটা জায়গায় বাসা ভাড়া নিয়েছেন। এখন অনেক বাসার মালিক আছে না, যে ভাড়াটিয়াদের বিভিন্ন রেস্ট্রিকশন দেয়, যে ছাদে ওঠা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এখন মনে করেন আপনাকে এরকম কেউ কোনো রেস্ট্রিকশন দিল, তো আপনি বলছেন যে হি ইম্পোজড মেনি রুলস ওভার মি। ইম্পোজ মানে জারি করা বা আরোপ করা। কি বললাম? হি ইম্পোজড মেনি রুলস ওভার মি, ওভার মি, এরকম কর্তৃত্ব আরোপ অর্থেও ওভারের ব্যবহার হয়। এছাড়া বিপরীত পাশে বোঝাতে, বিপরীত পাশে মানে কি, মনে করেন আপনি কোন একটা মানুষকে খুঁজতে গিয়েছেন, ফর এক্সাম্পল রহিম নামের একটা ব্যক্তি আছে, তাকে আপনি খোঁজার জন্য গিয়েছেন। রহিম, এই লোকটা, একটা নতুন গ্রামে আপনি গেলেন, তার কোনো প্রতিবেশীর কাছে আপনি জিজ্ঞাসা করছেন যে ক্যান ইউ টেল মি ওয়ার ডাজ রহিম লিভ, আমাকে বলতে পারেন যে রহিম কোথায় থাকে বা রহিমের বাড়ি কোথায়। এখন তার প্রতিবেশী তাকে আপনাকে বলছে যে সে তো নদীর ওই পারে বাস করে। মনে করেন আপনি যে জায়গাটাতে গিয়েছেন, তাদের বাড়ির সামনে বড় একটা নদী আছে, বা বড় একটা ব্রিজ আছে, বা বড় একটা খাল আছে, সেই খালের ওই পার আপনি যাকে খুঁজতে চাচ্ছেন তারা বসবাস করে। তো সে ওইভাবেই কথাটা বলছে যে রহিমরা তো নদীর ওই পারে বসবাস করে, ওরা তো খালের ওই পারে বসবাস করে। সো he lives over the river, he lives over the canal, he lives over the bridge, তারা ব্রিজের ওই পারে বসবাস করে। এরকম বিপরীত পাশে বা অন্য পাশে বোঝাতে আমাদের কিন্তু ওভার প্রিপজিশনের ব্যবহার হয়। আপনারা কি তাহলে এই জায়গাটা অ্যাটলিস্ট বুঝতে পারছেন? যেটা বললাম, অন, অ্যাবোভ এবং ওভার তিনটার মানে উপরে, বাট এদের পার্থক্যটা কি, বোঝা গেল? হ্যাঁ,
এই এই ফাংশন গুলো এইভাবে ক্লিয়ার করতে হবে। এই ফাংশন গুলো ক্লিয়ার করতে না পারলে আপনারা আপনারা অনেকেই প্রেপোজিশন বিভিন্ন বইতে পড়তে পারবেন, বিভিন্ন টিচারের ক্লাস দেখবেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি এইভাবে কেউ দেখাবে না। আপনি একটা বই থেকে পড়েন, এরকম তো সব বইতে হয়তো আপনি পাবেন, দেওয়া আছে, বাট এই যে আমি যেভাবে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, আপনি বইতে তো এই প্র্যাকটিক্যাল উদাহরণ পাবেন না। আমার কথাগুলোর সঙ্গে যেমন আপনি রিয়েল লাইফের মানে বিষয়গুলোর সঙ্গে যখন আপনি এই ওয়ার্ড গুলোকে কানেক্ট করতে পারছেন, তখনই কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারছেন। মনে করেন এই সব কিছু আমি না পড়ায় আপনাকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দিলাম, আপনি ফাইলটা পড়লেন, আপনি কি এই 3টা ওয়ার্ডের জন্য এখানে আমি যতটা টাইম নিয়ে কথা বললাম এতটা টাইম কি আপনি কোনোদিনও দিবেন? আপনি কিন্তু শুধু এটুকুই পড়ে যাবেন, অন স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে, অ্যাবভ স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে, খালি ওইটাই আপনি পড়ে যাবেন। জিনিসটা যে অ্যাকচুয়ালি কি এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং আমরা যখন বিভিন্ন গ্রামার বই থেকে গ্রামার পড়ি বা শিখি, ওই রকম গতানুগতিক ধারায় পড়ারটাই পড়ে যাই, প্র্যাকটিক্যালি জায়গাটাকে বোঝার বা নেওয়ার আমরা চেষ্টা করি না কখনোই। এই জন্যই কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটাতে পিছিয়ে থাকি। তো এই যে লাইভ ক্লাস করছেন আপনারা, এই লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই। আজকের পর থেকে তো আর ফ্রি ক্লাস আমি ওইভাবে নিব না, কন্টিনিউ করব না। আপনারা পেইড কোর্সে আসবেন, যারা প্রায় সব অনেকেই ভর্তি হয়েছেন আপনারা, তো যারা ভর্তি হয়েছেন তারা বুঝতে পারবেন যে এই কোর্সটা থেকে আপনি কতটুকু ডেভেলপ করতে পারছেন। অনেক ভালোভাবে, অনেক দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন, এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। তো দেখেন, এরপর আছে আন্ডার, কোনো কিছু নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। বিলো, এগুলো এক কথায় উত্তর, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝায়। বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বোঝাতে বসে। আচ্ছা আমি একটু বলে দিই এগুলো। দেখেন, এই যে বিয়ন্ড যে শব্দটা, এটার ব্যবহার কোথায় হয় জানেন? প্র্যাকটিক্যালি বুঝবেন। মনে করেন আপনি বাজারে গেছেন একটা বাইক কিনতে, আপনার আগে থেকে বাইক পছন্দ করা আছে। ফর এক্সাম্পল, আপনি ইয়ামাহার শোরুমে গেছেন R15 কেনার জন্য, R15 ভার্সন 3। এখন এই গাড়িটার দাম মনে করেন 4.5 লাখ টাকা। এখন আপনি যখন শোরুমে গেলেন, তখন আপনার আরেকটা বাইক পছন্দ হলো, ফর এক্সাম্পল MT15, ইয়ামাহা MT15 ভার্সন 2, যার দাম মনে করেন 5,25,000 টাকা, আপনার বাজেট 4.5 লাখ টাকা। বাট আপনি আরেকটা গাড়ি পছন্দ করেছেন যার দাম, কি বললাম, যে 5,25,000 টাকা। জিনিসটা আপনার পছন্দ হয়েছে, আপনি কিনতে চান, বাট কেনার মতো অত টাকা আপনার কাছে নেই। তো এই সিচুয়েশনে আপনি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। অর্থাৎ কি বললাম? দ্য প্রাইস অফ দিস বাইক, দ্য প্রাইস অফ দিস বাইক, এই বাইকের মূল্যটা বা প্রাইসটা, ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, অর্থাৎ আমার বাজেটের বাইরে, আমার মূল্যের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমানার বাইরে। অর্থাৎ কেনার মতো এত টাকা নেই। আপনি একটা শপিং মলে গেছেন কিছু জামা কাপড় কিনতে, যে ড্রেসটা আপনার পছন্দ হচ্ছে তার যে দাম, ওই দামটা আপনার কাছে নেই, ওই টাকাটা আপনার কাছে নেই। তো আপনি কি বলতে পারেন? দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। অর্থাৎ সাধ্যের বাইরে বোঝাতে, সীমানার বাইরে, কল্পনার বাইরে বোঝাতে এই বিয়ন্ড ওয়ার্ডটাকে ইউজ করা যায় অ্যাজ আ প্রিপোজিশন। ইনটু, এটার দুইটা ব্যবহার, একটা হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা, আর একটা হচ্ছে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে আমাদের ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। কেমন সেটা? বাইরে থেকে ভিতরে কোনো কিছু প্রবেশ করছে, ব্যাকসেস করছে, এই জায়গাটাতে কিন্তু আমরা ইনটু প্রেপোজিশন এর ব্যবহার করতে পারি। কোন জায়গায় বলছি কথাটা বোঝেন? বাইরে থেকে ভিতরে কোনো কিছু আসছে বা ঢুকছে। যেমন মনে করেন আমি যদি বলি, কথাটা খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কিন্তু, হ্যাঁ, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। অর্থাৎ মনে করেন আপনি একটা ট্রেনে উঠবেন, এখন সময়টা চলে গেছে ট্রেন ছাড়ার, মানে ট্রেন প্রায় কেবল ছেড়ে দিচ্ছে, আস্তে 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 চলতেছে, চলা শুরু করেছে। ঠিক ওই মুহূর্তে ট্রেনটা কেবল আস্তে আস্তে চলা শুরু করছে, ঠিক ওই মুহূর্তে আপনি দৌড়াইকে ওর ভিতরে উঠতেছেন। অর্থাৎ এই যে বাইরে থেকে একটা গতিশীল অবস্থায় আপনি ভিতরে গিয়ে ঢুকতেছেন, এই জায়গাটাতে ইনটু এর ব্যবহার হয়। অথবা ছেলেটা এইমাত্র রুমে প্রবেশ করলো, বাইরে থেকে এসে হঠাৎ করে বা একটু ইফোর্টের সাথে, একটু গতিশীল অবস্থায় সে ভিতরে ঢুকলো। তো এই জায়গাটাতে আপনি বলতে পারেন, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো। কি বললাম? দ্য বয়, ছেলেটা
এন্টার্ড ইনটু দ্য রুম, রুমে প্রবেশ করলো। এছাড়া দেখেন এটার আরেকটা ব্যবহার হচ্ছে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। এই জিনিসটা কি জানেন? তারা তিনটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস। মনে করেন বাংলাদেশের একটা রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টি, যারা রাজনীতি করেন তারা এটা বুঝবেন। হুসাইন মোহাম্মদ এরশাদের দল, এটা এখন তিনটা ভাগে বিভক্ত। একটা জিএম কাদের, তার সেটা লিড করে। আরেকটা মনে করেন ওই এরশাদ সাহেবের দুই ওয়াইফ, রওশন আরা এরশাদ, আরেকটা চালায় বিদিশা এরশাদ। এখন তিনটা গ্রুপ এই দলটার। তাহলে আমি যদি বলি যে জাতীয় পার্টি তিনটা দলে ভাগ হয়ে গেছে বা তিনটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে, ইংলিশে কি বলতে পারি? যে জাতীয় পার্টি has been divided, divided, into three groups, into three groups। এরকম দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া কোথায় ব্যবহার হয় বললাম? প্রবেশ বা গতিশীল অবস্থা বা রূপ পরিবর্তিত হওয়া বোঝাতে আমাদের কিন্তু এই ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। উইথ দেখেন, কোনো কিছুর সাথে বা কোনো বস্তু দ্বারা বোঝাতে উইথ প্রেপোজিশনের ব্যবহার হয়। বাই, অন্যের দ্বারা নির্দিষ্ট সময়, পরিমাণ নির্দেশ এবং একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে বাই এর ব্যবহার হয়। সো উইথটা মূলত কি? আই রাইট উইথ দিস পেন, আমি কলম দিয়ে লিখি। আর এই বাইটা কি? আমার জাস্ট এই জিনিসটা আমরা বুঝি যে হি হ্যাজ বিন ইমপ্রুভড বাই হার্ড লেবার, সে উন্নতি করেছে কঠোর পরিশ্রমের দ্বারা। অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে একটা বিষয়কে গেইন করা, এই জায়গাটাতে বাইয়ের ব্যবহার। এছাড়া এটার আরো ডিটেলস ব্যবহার আছে, আমি আসতেছি সেই জায়গায়, বাট মেইনলি এইটাই মাধ্যম বোঝাতে বাই বসে। এছাড়া দেখেন ডিউরিং কোনো সময় বা ধরে বোঝায়, ফর মানে জন্য বা কারণ, এটা এক চতুর্থী বিভক্তি। আমার জন্য কিছু করো, প্লিজ ডু সামথিং ফর মি। হ্যাঁ, অর্থাৎ ফর মানে জাস্ট জন্য। অফ, এখানে দেখেন দুটো অফ আছে, একটু বোঝেন। ও ডাবল এফ, আরেকটা হচ্ছে ও এফ, এই দুটোর ভিতর পার্থক্য কি? ও ডাবল এফ এই অফ, আমরা বলি না দরজাটা অফ করো, জানলাটা অফ করো। অফ করা মানে কি? বন্ধ করা বা ক্লোজ করা। তো এই ও ডাবল এফ এই অফের মানে হচ্ছে ওই বন্ধ করা বা ক্লোজ করা, বিচ্ছিন্ন অর্থে, মূল্যছাড় অর্থে বা কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে এই ও ডাবল এফ অফ প্রেপোজিশনটা আমার বসে থাকে। আর ও এফ অফ এর মানে কারো অধিকার বোঝাতে, কারো মালিকানায় বোঝাতে, অর্থাৎ পজেস করা বোঝাতে এই অফটার ব্যবহৃত হয়। ও এফ। এছাড়া আপন দেখেন কোনো ভিত্তির উপর বোঝাতে, উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। উইদিন এই জিনিসটা বোঝেন? মনে করেন আপনি ওই যে একটা সেন্টেন্স আপনাদেরকে বলছিলাম না যে টুয়ার্ডস এর ব্যবহার, কারণ মনে আছে কি বলছিলাম? টুয়ার্ডস। দেখেন আমি বলি, বোঝার চেষ্টা করেন। মনে করেন আমরা যদি এরকম একটা কথা বলি যে আমার বাসায় ভালো লাগতেছে না, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। মনে করেন আপনি ইংলিশে এভাবে একটা কথা বললেন যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস মার্কেট। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, কথাটা বুঝবেন ভালোভাবে। আমি 20 মিনিটের ভিতর ফিরে আসবো। আপনার আম্মুকে আপনি বলছেন, আম্মু আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করা, এটা বোঝাতে টুয়ার্ডস প্রিপোজিশনে ব্যবহার হয়। অর্থাৎ আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। এরকম সার্টেন টাইমের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন করা বা কমপ্লিট করা বোঝাতে উইদিন প্রিপোজিশনে ব্যবহার হয়। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, যেমন ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। অ্যাজ ওয়েল এস উই অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, রাইট? ফ্রম মানে হতে বা থেকে। অফ এটা হচ্ছে কি? অধিকার বা মালিকানা বোঝায়। যেমন এটা মিস্টার আজাদের গাড়ি, দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ। আমি ইংরেজি গ্রামারের সবকিছু জানি। গ্রামারের আই নো এভরিথিং অফ ইংলিশ গ্রামার, এভরিথিং অফ ইংলিশ গ্রামার। অফ মানে এর। সো এই বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে। এই ব্যাগটা চামড়ার তৈরি, চামড়া মানে কি? লেদার, চামড়ার অফ লেদার, দ্য ব্যাগ ইজ মেড অফ লেদার, দ্য ব্যাগ ইজ মেড অফ লেদার। এইভাবে এই প্রেপোজিশন গুলোর অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল সেন্স আগে কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কোথায় কোন প্রেপোজিশন গুলো ঠিক ব্যবহৃত হয়ে থাকে বা বসে থাকে। এইটা আমরা যদি ভালোভাবে আগে থেকে জেনে নেই বা আমরা যদি ভালোভাবে এটা যদি বুঝতে পারি, তাহলে খুব সহজেই যে কোনো সেন্টেন্সের ভিতর প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা আমরা করতে পারবো।
এরপর দেখেন এই জায়গাটাতে আমার যে প্রেপোজিশনের ব্যবহারগুলো দেওয়া আছে, ইউজ অফ প্রেপোজিশন, এখানে 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে এবং এইটা শেখার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। বাংলা আছে, ইংলিশ আছে, এখানে আপনি যত টাইম দিবেন তত ডেভেলপ করতে পারবেন যদি নিজের মতো করে একটু পড়েন, একটু যদি দেখেন, তাহলে অনেক ভালোভাবে এই জায়গাটাকে, আমি আবারও বলছি, এই জায়গাটাকে অনেক ভালোভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন নিজেরা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন এই জিনিসগুলোকে। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বা বলবো সেটা হচ্ছে, দেখেন এই যে 30টা প্রেপোজিশনের কথা বলছি, এর ভিতর থেকে আমি আবার আলাদা করে 12টা প্রেপোজিশনকে বা 13টা আমি আলাদা করে দিয়েছি, অর্থাৎ সবগুলো যদি আপনি মনেও রাখতে না পারেন, সব থেকে ইম্পর্টেন্ট 12 থেকে 13টা প্রেপোজিশন আছে, অ্যাটলিস্ট যদি সেইগুলো সম্পর্কেও আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা আপনি নিতে পারেন, তাহলে আমি এতটুকু বলতে পারি, স্পিকিং বা রাইটিং এর জন্য প্রেপোজিশনের যে ব্যবহার, এই ব্যবহার নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের দুর্বলতা ফেস করতে হবে না। সঠিকভাবে যে কোনো সেন্টেন্সে প্রেপোজিশন ইউজ করতে পারবেন, পুট করতে পারবেন। তো এই হচ্ছে মেইন কথা। আমি জাস্ট একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রেপোজিশনকে একটু ডিটেলসে বোঝাই দেই, কারণ আমি তো প্রথমত এই যে জায়গাটা দেখালাম প্রেপোজিশন ডিকশনারি, আরেকটা কথা বলি, আমি ক্লাস শেষে আপনাদের রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দিব। তো রেকর্ড আর পিডিএফ ফাইল দিলে প্রত্যেকে কিন্তু সেটা দেখে ফেলবেন, দেখবেন প্রেপোজিশন নিয়ে দুর্বলতা বা জড়তা থাকবে না, কারণ একবার দেখলে হয় না, আরেকবার যদি একটু দেখেন তাহলে দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে, এই যে প্রত্যেকটা প্রেপোজিশন ডিটেলস যে ইউজটা, এইটা আমরা কিভাবে কাভার করব, বা এটা আমরা যদি প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি, যেটা মেইন পয়েন্ট, যেগুলো মেইনলি আলোচনা করার, বা একটা মেইন প্রেপোজিশন যে জায়গায় ব্যবহৃত হয়, সেটা আমি অলরেডি আপনাদের সঙ্গে বলে দিয়েছি, আলোচনা করেছি। বাট সেইটা ছাড়াও এখানে আরো কিছু প্রেপোজিশন আছে যেটা আপনাদেরকে বুঝতে হবে বা ভালোভাবে ডেভেলপ করতে হবে। তো দেখেন প্রথম যে প্রেপোজিশনটা এখানে আছে সেটা হচ্ছে ইউজ অফ অ্যাট। ভালোভাবে বোঝেন, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট প্রেপোজিশন বসে। অ্যাট এর ব্যবহার কোথায়, মনোযোগ দিয়ে বোঝেন কি বলছি। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট প্রেপোজিশন বসে, অর্থাৎ প্লেসকে ইন্ডিকেট করার জন্য, জায়গাকে মেনশন করার জন্য মূলত দুইটা প্রেপোজিশন বসে। আমি আবারও বলছি, অ্যাট এবং ইন, ভালোভাবে শিখে যান। তুলনামূলক বড় জায়গা বোঝালে ইন, ছোট জায়গা বোঝালে অ্যাট। যেমন সে বাংলাদেশে বাস করে, হি লিভস ইন বাংলাদেশ। হ্যাঁ, এখন সে ঢাকায় বাস করে, আপনি এখানেও বলতে পারেন হি লিভস ইন ঢাকা, যেহেতু একটা রাজধানী, ক্যাপিটাল শহর, বড় জায়গা, তো এখানেও আপনি ইনের ব্যবহার করতে পারেন। কিন্তু যদি দুইটা জায়গাকে একসঙ্গে আপনি কম্পেয়ার করেন, যে সে বাংলাদেশের ঢাকায় বাস করে, তখন কিন্তু আপনাকে ঢাকার আগে অ্যাট বসাতে হবে, যে হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এইভাবে কিন্তু এই কথাটাকে আপনার বলতে হবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এরপর কি বলছিলাম, যে নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি 9:30টার দিকে স্কুলে যাই। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM, সে 10টায় ইউনিভার্সিটিতে যায় বা বিশ্ববিদ্যালয়ে যায়। এই জায়গাটাতে আমাদের অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, যেমন ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার, এটা কিন্তু তাহলে নতুন। ডেস্টিনেশন বা ডিস্টেন্স যেটাকে বলা হয়, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার, ঢাকা এইখান থেকে 200 কিলোমিটার দূরে। কথাটা বোঝেন, সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার, সিলেট এইখান থেকে 100 কিলোমিটার দূরে। এরকম দূরত্ব বোঝাতে আমার অ্যাট প্রেপোজিশন বসে। দামের পূর্বে অ্যাট বসে, যেমন পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি, আপেল প্রতি কেজি 150 টাকায় বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাট বসে, হি পাস্ট এসএসসি অ্যাট 16, সে 16 সালে এসএসসি পাস করেছিল। হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 18 সালে অর্থাৎ 2018-তে এইচএসসি পাস করেছিল। এখন তাহলে এখানে টোটাল 5টা ব্যবহার আপনি দেখতে পারছেন অ্যাটের। সেটা কি, নির্দিষ্ট সময় পর, দূরত্ব বোঝাতে, দামের পূর্বে বা বয়স বোঝাতে আমাদের অ্যাট প্রেপোজিশন বসে। আর একটা হচ্ছে ছোট জায়গা বা স্থানকে ইন্ডিকেট করার জন্য আমরা অ্যাট প্রেপোজিশন বসাই। কিন্তু এই জায়গাটাতে আমি আপনাদের একটা হিন্ট দেই, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। এই জায়গাটাতে আমি যদি, কথাটা খুবই ভালোভাবে বুঝবেন, প্রথম দুটো বাদে, বা এই যে প্রথম যেটা আছে একদম, এটাই যে শহর বা স্থান বা এটা বাদে বাকি জায়গাগুলো আপনি দেখেন, এই অ্যাট মূলত ব্যবহৃত হয়েছে একটা নিউমেরিক ওয়ার্ডের আগে। নিউমেরিক ওয়ার্ড মানে সংখ্যাবাচক শব্দের আগে, দেখেন আপনি বেশিরভাগ জায়গাটাতে সংখ্যাবাচক শব্দের আগে এই অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়েছে। দেখেন তো, 9টা,
10টা, 200, 100, 50, 150, 16 বা 18, এই যে ব্যবহারটা, অর্থাৎ অ্যাট প্রিপোজিশন, আমি আবারও বলছি, এটা কোনো রুলস না, কোনো সূত্র না, বা কোনো নিয়ম না, জাস্ট আপনাদের একটা হিন্ট আমি দিচ্ছি। অ্যাট প্রিপোজিশনটা অ্যাজ এ প্রিপোজিশন মোস্ট অফ দ্য টাইম এই নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দের আগে বসে। বাট অ্যাট এর মেইন ব্যবহার যেটা, সেটা আমাকে জানতে হবে, দ্যাট উইল বি বেটার। সেটা কি কি বললাম, যে আমার নির্দিষ্ট সময় পর অ্যাড বসে, ছোট জায়গার আগে অ্যাড বসে, দূরত্ব বোঝাতে, দাম বোঝাতে, এবং বয়সকে ইন্ডিকেট করতে। দূরত্ব, দাম এবং বয়স, এইটাকে ইন্ডিকেট করতে আমরা মূলত অ্যাট কে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। এরপর দেখেন অন, এটার কথা কি বলছে, এটা নিজের উপর ডিপেন্ড করবে, আপনি এখানে নিজে যত টাইম দিবেন। আর আমার পেইড কোর্সে যারা আসবেন তাদের এগুলো কিছু করা লাগবে না, তাদের আমি নিজেই পড়াবো, কারণ আপনারা জানেন আমি প্র্যাকটিক্যাল ওইতে সবকিছু শিখিয়ে থাকি, এবং আমার পেইড কোর্সে প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস আছে, যেগুলো আমি স্টুডেন্টদেরকে করাই বা করাবো। তো যখন আমি এক একটা প্যাসেজ অ্যানালাইসিস করাবো, সেই প্যাসেজের ভিতর একটা প্যাসেজ রিড আউট করতে গেলে সেই প্যাসেজের ভিতর প্রচুর পরিমাণে আমরা কিন্তু প্রেপোজিশনের ব্যবহার দেখব। তো ওইখানে যখন আমরা দেখবো, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে দেখেন, এইখানে এই প্রেপোজিশনের ব্যবহার হয়েছে, এটা কিন্তু এই কারণে হয়েছে। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বোঝাবো, এইভাবে একটু একটু করে প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে ইনভলভ হয়ে এই জিনিসগুলোকে শিখতে হয়। না হলে মুখস্থ রেখে আপনি কতক্ষণ ধরে রাখতে পারেন বলেন তো? এগুলো কি মুখস্থ রাখার জিনিস? আমি কোনো স্টুডেন্টদেরকে ওইভাবে মুখস্থ করাই না। সবসময় একটা বিষয়কে আমি যেটাই পড়াই না কেন, আমি প্র্যাকটিক্যালি দেখানোর বা পড়ানোর চেষ্টা করি। তো যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে, এই জিনিসগুলো আপনি যখন স্টাডি করবেন, সবাই তো আর আমার পেইড কোর্সে আসবে না, যারা আসবেন তাদের তো আমি আমার মতো করে অনেক সুন্দরভাবে শিখাই দিব। বাট সবাই তো আসবেন না। তো যারা আসবেন না, সবসময় চেষ্টা করবেন কোনো একটা বিষয় যখন আপনি শিখছেন, কোনো একটা বিষয় শিখতে যাচ্ছেন, সেগুলোকে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলের সঙ্গে কানেক্ট করার। তাহলে দেখবেন এগুলো আপনার জন্যই বেটার হবে, অনেক ভালোভাবে আপনি এই জিনিসগুলোকে ধরে রাখতে পারবেন। হ্যাঁ, এরপর দেখেন ইউজ অফ অন। এই অন প্রেপোজিশনের ব্যবহার আমরা কোথায় করব বা করে থাকি, ভালোভাবে বোঝেন। এখানে দেখেন বলছে যে কোনো কিছু, এটা আমি অলরেডি বলেছি আপনাদের, যে অবজেক্টকে স্পর্শ করে উপরে কোনো বস্তু আছে এটা বোঝানোর জন্য অন বসে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। যেমন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি শনিবার সেখানে গিয়েছিলাম। হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখ এখানে আসবে। অর্থাৎ ডে অর ডেট, বার বা তারিখের পূর্বে অন বসে। এছাড়াও দেখেন নদীর তীর বোঝাতে অন বসে। নদীর তীর, এই জিনিসটা কেমন? যেমন ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, বাংলা অর্থ হচ্ছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী, চিটাগাং কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, সিলেট ইজ অন দ্য সুরমা, হ্যাঁ, বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা। সো এরকম যে কোনো নদীর তীর বোঝানোর জন্য তার আগে কিন্তু অন প্রেপোজিশন বসে। এটা খুবই ইউজফুল একটা প্রেপোজিশন, মনে রাখবেন, প্রচুর ব্যবহৃত হয় এটা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এটা এসে থাকে এই জায়গাটা থেকে। নির্ভরতা বোঝাতে অন বসে। উই লিভ অন রাইস, আমরা ভাতের উপর নির্ভর করে বাঁচি, মানে ভাত খেয়ে বেঁচে থাকি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, এই ব্যাংকটা 5ম তলায়। আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, আমাদের ক্লাসটা 3য় তলায়। এরকম ভাবে ফ্লোরের সংখ্যা বোঝানোর জন্য আমাদের অন প্রেপোজিশন বসে থাকে। কথাটা মনে রাখবেন। আপনি নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনার ক্লাস কোথায়, ডিপার্টমেন্ট কোথায় আপনি জানেন না। আপনি একজনকে জিজ্ঞাসা করলেন, ক্যান ইউ টেল মি, প্লিজ টেল মি ওয়্যার ইজ আওয়ার ক্লাস। এখন সে বলছে আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 5th ফ্লোর। এরকম ফ্লোর এর সংখ্যা বোঝাতেও আমাদের কিন্তু অন প্রেপোজিশন বসে। এরপর দেখেন ইন, বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। কিন্তু এই যেটা বললাম, যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, ছোটটার আগে অ্যাট, বড়টার আগে ইন। এরপর কি, কোনো বিষয় বা ভাষা বোঝালে তার আগে আমার ইন বসে। এটাও কিন্তু আমি অলরেডি, যেটা মেইন বিষয় বা যেটা ডিসক্রাইব করার, সেটা আপনাদের সঙ্গে আমি অলরেডি ডিসক্রাইব করে দিয়েছি। যেমন দেখেন আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি। এই জায়গাগুলোতে মূলত ইন প্রেপোজিশন বসে থাকে বিষয় বা ভাষার আগে। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। যেমন আই ওয়াজ বর্ন ইন 1980, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। হি ওয়াজ বর্ন ইন 2001,
সে 2001 সালে জন্মগ্রহণ করেছিল। এই জায়গাগুলো কেউ বোঝেনি যে ওয়াজ বর্ন কেন ব্যবহার করছে, সাবজেক্ট তো আই বা হি, বাট এই ওয়াজ প্লাস ভি3, ওয়াজ এর পর তো ভার্বের সঙ্গে আইএনজি বসে, বাট বিআর মানে জন্মগ্রহণ করা, এর পাস্ট পার্টিসিপল বর্ন, এগুলো আমরা এখানে কেন বসাই কেউ জানেন, কেউ বোঝেন? হ্যাঁ, আমরা তো এই ওয়াজ প্লাস ভি3 প্যাসিভের স্ট্রাকচারে বসাই, তাহলে এগুলো কি প্যাসিভ? এগুলো আমার অ্যাক্টিভের মতো লাগতেছে না যে সে জন্মগ্রহণ করেছে আমি করেছি, তো সাবজেক্ট তো কাজ করতেছে, তাহলে প্যাসিভ কেন? বোঝেন এগুলো? এগুলো তখনই বোঝা যায় যখন প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ভাবা হয়। কোনো ব্যক্তি, কোনো কবি, কোনো লেখক, কোনো সাহিত্যিক এর জন্মসাল আপনি যদি ইংলিশে প্রকাশ করতে চান, লিখতে চান, বিভিন্ন জায়গায় আপনি বিসিএস এর রিটেন এক্সাম দেন, আপনারা যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, রিটেন ইংলিশে বিভিন্ন কবি লেখকের জন্মসাল লিখতে হয় না? তো লিখতে হলে কিন্তু এই প্যাসিভ মেনটেন করে লিখতে হয়। কেন জানেন প্যাসিভ কেন হয়? আমার তো অ্যাক্টিভের মতো লাগতেছে, সাবজেক্ট তো আই বা হি, কোনো বাই মি বাই হিম এগুলোও নেই, তাহলে প্যাসিভ কেন? বা এই ওয়াজ এর প্লাস ভি3 কেন? এর কারণটা হচ্ছে একজন ব্যক্তি নিজে জন্মগ্রহণ করে না, সেই ব্যক্তিকে জন্ম দেওয়া হয়, তার মা তাকে জন্ম দেয়। কিন্তু একজন ব্যক্তি নিজে নিজে মারা যেতে পারে। যখন কোনো ব্যক্তির মৃত্যুসাল বা মৃত্যুকে ইন্ডিকেট করা হয়, সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা যায়, বাট কোনো ব্যক্তির জন্মসাল প্রকাশ করার জন্য পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। কেউ বোঝেন আমি কি বললাম? মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, ইংলিশ কি হবে? রবীন্দ্রনাথ টাগোর was born in 1861, 1861 সালে সে জন্মগ্রহণ করেছিল। দেখেন, ওয়াজ বর্ন। কিন্তু আমি যদি বলি সে 1941 সালে মারা গিয়েছিল, হি ডাইড, ডাই মানে মারা যাও, এর পাস্ট ফর্ম ডাইড, হি ডাইড ইন 1941, এখানে কিন্তু কোনো ওয়াজ ডাইড, ওয়ার ডাইড আমি লিখিনি, জাস্ট হি ডাইড। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্টের ডাই মানে মারা যাওয়া, এর পাস্ট ফর্ম ডাইড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের সেন্টেন্স। বাট এই জন্মসাল যখন আমি প্রকাশ করলাম ওয়াজ প্লাস ভি3, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের সেন্টেন্স। কেন প্যাসিভ জানেন? কারণ একটা ব্যক্তি, একটা মানুষ কখনো নিজে জন্মগ্রহণ করতে পারে না, জন্ম নেওয়ার সময় সেই বাচ্চাটা, সেই শিশুটা ইনঅ্যাক্টিভ থাকে, তার মা তাকে বের করে, তার মা তাকে জন্ম দেয়। অর্থাৎ যে সাবজেক্ট আমার আছে সে নিজে কিন্তু কাজ করতে পারে না, কাজটা অন্য কারো দ্বারা হয়ে থাকে, আপনি জন্মগ্রহণ করছেন অন্য কারোর মাধ্যমে, এই জন্য দেখা যায় সেন্টেন্স গুলো অ্যাক্টিভ, কারণ আমি জন্মগ্রহণ করেছিলাম, সে জন্মগ্রহণ করেছিল, আমরা এইভাবেই বলি, মনে হয় অ্যাক্টিভ, আমি কাজ করতেছি, বাট কাজটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা করি না। এই জন্য কারো জন্মসাল প্রয়োগ মানে বলার জন্য ইংলিশে আর কি প্যাসিভ মেনটেন করে বলতে হয়, অর্থাৎ ওয়াজ প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল। বাট মৃত্যু, এটা পাস্টের অ্যাক্টিভেই বলা যায়, প্যাসিভ লাগে না, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই যে কথাটা আমি বললাম, আমার কথাটা কি কেউ বুঝতে পেরেছেন আমি কি বললাম? জানি না আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ, জি স্যার। এই যে কারো জন্ম সালে আমার এই প্যাসিভ কেন ব্যবহার হয়, বলছেন কেউ? এই এই যে এই লাইভ ক্লাস গুলো করার বেনিফিট এইটাই, বুঝছেন, ব্রেনে কত কিছু চলে আসে, এই লাইভ ক্লাসে এগুলো শেখা যায় বা জানা যায়। আমি আবারও বলছি, যারা পেইড কোর্সে আসবেন, আপনি বুঝতে পারবেন যে এক একটা ক্লাস, আপনি অফলাইনের কোনো কোর্সে 20,000 25,000 টাকা দিয়ে ভর্তি হন, আপনি যদি তার থেকে বেটার কোনো কিছু না পান আপনি এখানে, সেটা আপনি আমাকে বলবেন। আমার একটা স্টুডেন্ট ছিল, 45,000 টাকা দিয়ে একটা আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়েছিল, কিছুই শিখতে পারিনি। পরে আমার কাছে এসে 6.5 পেয়েছে, সে খুবই দুর্বল, বাট সে অনেক বড় লোক, ঢাকায় একটা গার্মেন্টস আছে তার নিজের, একটা মহিলা, ঢাকায় একটা গার্মেন্টস আছে। তো আমার এই কোর্সটা 2,000 টাকা দিয়ে ব্যাসে করে সে আইএলটিএস এক্সামে উত্তীর্ণ হয়ে এখন কানাডায় চলে গেছে। তো যেটা আমি বলতেছি, আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি, যারা প্রথম দিন থেকে আমার পেইড ফ্রি ক্লাস গুলো করছেন, আপনারা জানেন আমি কিন্তু আমার ভিতরে যা কিছু আছে বাইরে থেকে অনেক প্র্যাকটিক্যাল উদাহরণ আমি টেনে নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ আমি প্রচুর পরিশ্রম করে, প্রচুর কষ্ট করে পড়াই, যাতে করে আমি সবসময় চেষ্টা করি যে স্টুডেন্ট যেন জিনিসটা নিতে পারে, যেন ধরতে পারে, ওই ধরানোর চেষ্টা আমি এমন ভাবে পড়াই, আপনি বুঝে দেখেন, আমি আপনার প্রশ্ন করার জায়গাটা রাখি না, যে আপনি কি বুঝলেন না, কেন জিনিসটা বুঝতে পারলেন না, এই প্রশ্ন করার জায়গা আমি রাখি না। আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে পড়াই, যাতে আপনি আর প্রশ্ন না করতে পারেন যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি। আমি সেইভাবে, এই জন্য একটা কথা আমি দেখবেন পড়ানোর সময় বারবার 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 ঘুরে ফিরে বলি, বারবার ঘুরে ফিরে বলি, হয়তো একটু টাইম বেশি যায়, বাট এটা যদি স্টুডেন্টরা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারে, তাহলে সে ওই জিনিসটাকে ধরে রাখতে পারবে। শুধু পড়ায় চলে গেলাম, আমার এই ফাইলটা আমি যদি আপনাকে দিই, এটা পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, বাট দেখেন এই 1 ঘন্টা চলে গেল, আমি এখন অর্ধেকও শেষ করতে পারলাম না। কিন্তু আমি যদি এই ফাইলটা দেই, জাস্ট 19টা পেজ, তো এক একটা পেজ 1 মিনিটেই পড়ে শেষ করা যায়, তো ধরেন 10 মিনিট না 20 মিনিটে শেষ করা যায়।
বাট কতক্ষণ ধরে আমি পড়াচ্ছি আপনি এবার ভেবে দেখেন। তাই এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সঙ্গে, রিয়েল লাইফ কনটেক্সটের সঙ্গে যদি আপনি এটাকে অ্যাডাপ্ট করতে না পারেন, এটা তো ভাষা, আপনি কি অন্য কোনো ওয়েতে শিখতে পারবেন? পারবেন না। এরপর দেখেন পেশার পূর্বে ইন বসে, কি লেখা আছে? হি জয়েন্ট ইন নেভি, সে নেভিতে জয়েন করা। যে কোনো প্রফেশনের আগে, আমি এই প্রফেশনে আছি, তার আগে ইন প্রেপোজিশনটা ইউজ করবেন। আই জয়েন ইন বাংলাদেশ আর্মি, অবস্থা বোঝাতে ইন বসে। হি ইজ ইন হ্যাপি মুড, আই এম ইন স্যাড মুড, আমি হ্যাপি মুডে আছি, সে স্যাড মুডে আছে। অর্থাৎ আমরা বলি না সে প্রেমে পড়েছে, হ্যাঁ মানে সে তার প্রেমে নিমগ্ন হয়ে গেছে। হি ফলস ইন লাভ, ফল ইন, অর্থাৎ কারো প্রেমে পড়া, কারো প্রতি অ্যাবজর্ব হওয়া। অ্যাবজর্ব মানে কি? অ্যাবজর্বিং, নিমগ্ন হওয়া। এরপর টু, এগুলো তো আমি বললাম যে কোনো দিকে যাওয়া আসা বোঝাতে বা কোনো ব্যক্তির প্রতি বোঝাতে টু বসে। আবার এখানে দেখেন আরেকটা সেন্টেন্স দেওয়া আছে যে অনুসারে বোঝাতে টু বসে। এই জিনিসটা কি জানেন? আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি রুল অনুযায়ী কাজ করি। অর্থাৎ এই যে অ্যাকর্ডিং এর সঙ্গে টু, এটা সবসময় টুই হবে, কারণ এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমাদের প্রেপোজিশন পড়ার ক্ষেত্রে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তে হয়, কারণ এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সঙ্গে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন বসে নির্দিষ্ট একটা মানে দেয়। অর্থাৎ সেই জায়গাটাতে ওই ওয়ার্ডগুলোর সঙ্গে ওই প্রেপোজিশন ছাড়া অন্য কোনো কিছু বসবে না। যেমন মনে করেন লুক মানে তাকানো, আমি যদি বলি লুক ফর, এর মানে খোঁজা। আমি যদি বলি লুক আফটার, এর মানে দেখাশুনো করা। আমি যদি বলি লুক ইনটু, এর মানে অনুসন্ধান করা। আমি যদি বলি লুক ওভার, এর মানে পরীক্ষা করা। অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়ার্ডের সঙ্গে প্রেপোজিশনের ব্যবহার হয়ে ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এবং প্রেপোজিশন গুলো ওই নির্দিষ্ট জায়গাটাতেই বসবে। আচ্ছা, এরপর দেখেন অফ। অফ মানে কি? এর, এর এর কারো অধিকারে বা কারো মালিকানা বোঝানোর জন্য এই অফ প্রেপোজিশন বসে, অর্থাৎ পজেস করা বোঝায়। যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার। মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, মিস্টার আজাদের র। এরপর দেখেন দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। মি মানে আমি, অফ মি মানে আমার। উপকরণ বোঝাতে অফ বসে। দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা লেদারের তৈরি, চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার মানে চামড়ার। দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। র, অফ উড। কারণ বোঝাতে অফ বসে। দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, এই লোকটা ক্যান্সারে মারা গেছে। ক্যান্সার অফ ক্যান্সার, হি ডাইড অফ করোনা ভাইরাস। হ্যাঁ, সম্পর্ক বোঝাতে অফ বসে। আই নো এভরিথিং অফ ইট, আমি এটার সম্পর্কে সবকিছু জানি। ইট মানে এটা, অফ ইট মানে এটার। র, হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংলিশ গ্রামারের সবকিছু জানে। ইংলিশ গ্রামার, অফ ইংলিশ গ্রামার। দেখেন ইউজ অফ ওভার, কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। এগুলো তো আমি বলছি আপনাদের অলরেডি। তো নিজেরা একটু পড়ে নিবেন। দেখেন নিজেরা আপনারা এখানে যতটা টাইম দিতে পারবেন আপনি তত ডেভেলপ করতে পারবেন। এগুলো কঠিন কিছু না। মেইন যে জায়গাটা, মেইন যে আলোচনা করার বিষয়গুলো আমি অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা কিন্তু করে দিয়েছি। এখন এখানে বাংলা আছে, ইংলিশ আছে, এগুলো করার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। এই ক্লাস শেষে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, দিলে নিজেরা একটু দেখবেন। আর যারা পেইড কোর্স আসবেন, আমি প্রিপোজিশন একদিনে শেষ করি না, কারণ এটা একটা ক্লাসের ব্যাপার না, 2-3 দিন লাগে এটা কভার করতে গেলে। কারণ আমি ওইখানে, এখানে তো আমি আপনাদের দেখানোর জন্য পড়াচ্ছি, আপনারা ফ্রি ক্লাস করছেন। আজকে একজন আছেন, কালকে সে নাও থাকতে পারেন। এখানে আপনার কোনো বাধ্যবাধকতা দায়বাধ্যকতা আমারও নেই। কিন্তু পেইড কোর্সে যারা আসবেন তাদের তো আমার শেখানো লাগবে, তাই না? অর্থাৎ আমি তো শুধু পড়ায় চলে গেলে হবে না। যদি আপনি বিষয়টাকে নিতে না পারেন, বুঝতে না পারেন, আমি আমার মতো পড়ায় সামনের দিকে এগোয় গেলাম, তাতে কি আপনার কোনো লাভ হবে, কোনো বেনিফিট হবে? হবে না। তো পেইড কোর্সে আমি অল্প অল্প করে পড়াই, যা পড়াই না কেন, যতটুকু পড়াবো ততটুকু যেন আপনি ব্রেনে ধরে রাখতে পারেন বা নিয়ে রাখতে পারেন, সেইভাবে আমি শিখিয়ে থাকি বা প্রত্যেককে পড়িয়ে থাকি। তো সেখানে আমি ভেঙে ভেঙে সবকিছু পড়াবো। বাট যারা পেইড কোর্সে আসবেন না, আমি তো ফ্রি ক্লাস যারা করছেন সবাইকে পিডিএফ ফাইল দিয়ে দিব। তারা নিজেরা একটু একটু করে প্রতিদিন চর্চা করবেন, দেখবেন এই জায়গাটা আপনারা ডেভেলপ করতে পারবেন। আমি এখন আরো অনেকগুলো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, অনেকগুলো বিষয় দেখাবো। এই জন্য আমি এটা নিয়ে আর অতটা বেশি কথা বলছি না। এখানে দেখেন সবকিছুই পারা যাবে, এখানে কঠিন কিছু না। যেমন ফর, ফর মানে কি বললাম, যে জন্য। যে আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই, এটাকে বলা হয় চতুর্থ বিভক্তি। চতুর্থী বিভক্তি। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরপর দেখেন এই যে আছে যে সময়ের আগে, ধরে, যাবত বা ব্যাপিয়া বোঝাতে ফর বসে। সেটা হচ্ছে বিভিন্ন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোকে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম মেনশন করার জন্য সিন্স বা ফর প্রিপোজিশনের ব্যবহার হয়। ধরে বোঝালে ফর, আর থেকে বোঝালে সিন্স বসে। আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর, আমি ট্যুরের জন্য নেপাল যাব। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন, আমরা জাপানে গিয়েছিলাম উচ্চ শিক্ষার জন্য। মূলত ফরের মানেটা হচ্ছে জন্য, আর কিছু না। তো এরকম সবগুলোরই বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এবং সুন্দরভাবে প্রত্যেকটা ডিটেলসে দেওয়া আছে, নিজেরা একটু পড়বেন। আর এগুলো এখানে টোটাল 30টার মতো প্রেপোজিশন আছে। এর ভিতর থেকে আমি আবার
12টাকে আলাদা করে দিয়েছে। এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন এই 12টা যদি আপনারা আলাদাভাবে যদি পড়তে পারেন, অর্থাৎ 30টা সবার মনে থাকবে না, যদি সবগুলো মনে নাও রাখতে পারেন, এইখানে যে 12টা প্রেপোজিশন আমি এখানে লিখেছি অন্তত এইগুলোর সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনি রাখতে পারেন, তাহলে আপনার মোটামুটি ভাবে আপনি আপনার রাইটিং বা আপনার যে কিসের জায়গা বলবো, স্পিকিং এর যে জায়গা, এটা আপনি ডেভেলপ করতে পারবেন। এই বাইরে আর ওইভাবে কোনো প্রিপোজিশনের ব্যবহার করতে হবে না রাইটিং বা স্পিকিং এর জায়গাটাকে ডেভেলপ করার জন্য। তো এই ফাইলটা অনেক সুন্দরভাবে সাজানো, আমি আবারও বলছি। এখানে দেখেন একটা এক্সারসাইজ আছে, কেউ একটু এগুলো বলতে পারেন? যেমন আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 AM, এই জায়গাটাতে আমার কোন প্রেপোজিশনের ব্যবহার হবে? এই 10 AM এর আগে এই জায়গাটাতে কোন প্রেপোজিশনের ব্যবহার হবে বলো তো? ড্যাশ মানডে, On Monday. অন মানডে হি লিভস ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, কি হবে? In Bangladesh. He lives in Bangladesh. Dhaka is at 20 kilometers from here. ইয়েস, দূরত্ব বোঝাতে আমার অ্যাড বসবে, তাই না? ঢাকা ইজ অ্যাট 20 কিলোমিটার। এরপর ঢাকা ইজ দ্যাট দ্য বুড়িগঙ্গা। On the Budonga. রাইট, On the Buriganga. থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, অর্থাৎ নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশন বসে। তাহলে এই যতটুকু আমি আলোচনা করলাম প্রেপোজিশন নিয়ে, আপনারা কি বুঝতে পারছেন? মোটামুটি একটা কনসেপ্ট বা ধারণা পেয়েছেন? হ্যাঁ, প্রেপোজিশন গুলো কি দেখেন, এগুলো তো একদিনে একদিনে তো কাভার করা বা ক্লিয়ার করা বিষয় না। এগুলো ধীরে ধীরে করতে পারলে অনেক দ্রুত ডেভেলপ করা যায়। আর আমি যেটা বলছি, আমি সবসময় চেষ্টা করি প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে বিষয়গুলোকে নেওয়ার। কারণ আমরা যখন, আমি আবারও বলছি, আমার এই কোর্সে প্রচুর প্যাসেজ আমি অ্যানালাইসিস করাই। গতকাল যারা ছিলেন ক্লাসটাতে আপনারা জানেন যে কতগুলো প্যাসেজ নিয়ে আমি কথা বলছিলাম। ওই সব প্যাসেজ যখন আমরা অ্যানালাইসিস করব, তখন প্রিপোজিশনকে দেখবো, আমরা ভালোভাবে সেটাকে ডেভেলপ করতে পারবো। তো আবারও বলছি, আমি এখন আপনাদের একটু ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহারটা একটু দেখাই দিব। না হলে আমার আজকে তো আমি লাস্ট লাইভ ক্লাস নিচ্ছি, এর পরেও ক্লাস থাকবে, আপনারা যারা ফ্রি ক্লাস করবেন করতে পারবেন, বাট এরকম ধারাবাহিকতা মেনটেন করে ওইভাবে পাবেন না। তো আমার ওই শেখানোর জায়গাটা একটু অপূর্ণ থেকে যায় যদি আমি এই বিষয়গুলোকে আপনাদেরকে না দেখাতে পারি। সেটা হচ্ছে, আমি টেন্স আলোচনা করেছি, আপনারা জানেন, মডাল সেমি মডাল ভার্ব আলোচনা করেছি, এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি হচ্ছে প্যাসিভ ভয়েস। এই সমস্ত জায়গায়, অর্থাৎ আপনি ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, দেখবেন কমনলি কিন্তু আমাদের এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এই ভার্বগুলোকে ব্যবহার করতে হয়। বাট এই ভার্বগুলোর সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না। এগুলো খুবই মানে বেসিক থিংস, বাট এই বেসিক থিংস গুলো সম্পর্কেই আমাদের অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট নেই। তো আমি আপনাদের এই আজকের ক্লাসটাতে এই ভার্বের বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমি আরেকটা পার্টে আমি এইটা নিয়ে এখন একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। অর্থাৎ যারা বোঝেন না যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা এই ভার্বগুলোকে আমরা কখন কোন ভাবে ব্যবহার করব সেন্টেন্সে, অর্থাৎ এই ভার্বগুলোকে কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, কখন এরা অর্থ দেয়, কখন দেয় না, কখন এই ভার্বগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়, কখন হয় না। এছাড়া এই অ্যাম, ইজ, আর এর মানে থাকা, বা ওয়াজ, ওয়্যার এর মানে ছিল, আছে বা ছিল, আবার হ্যাভ, হ্যাজ এর মানেও আছে, আবার হ্যাড এর মানেও ছিল, বাট পার্থক্য কি? হ্যাঁ, এই বিষয়গুলো, কারণ ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল, পার্থক্য কি? ওয়াজ সাবজেক্ট নিজের কোনো জায়গায় ছিল, হ্যাড সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল, এগুলো বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আবার আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এটা নেগেটিভ কি? এটা নেগেটিভ, অনেকে বলে আই হ্যাভ নট এ কার, বাট এটা একটা রং সেন্টেন্স। আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ এ কার। বা হি হি হ্যাজ আ ক্যাট, তার একটা বিড়াল আছে, এটা নেগেটিভ কি? এটা নেগেটিভ, হি হ্যাজ নট এ ক্যাট না, হি ডাজেন্ট হ্যাভ আ ক্যাট। তো এই হ্যাজ এ ক্যাট আমরা ডাজেন্ট হ্যাভ কেন বলছি, এর রিজনটা কি? অর্থাৎ ভার্বের যে ফরমেশন গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। কারণ এই যে জিনিসটা, এই যে অক্সিলারি ভার্বের যে জায়গাটা, এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। এদের সম্পর্কে যদি ক্লিয়ার একটা কনসেপ্ট আপনি রাখতে পারেন, আপনি মানে প্রচুর পরিমাণে সেন্টেন্স মিস্টেক আপনি অ্যাভয়েড করতে পারবেন। একদম কারেক্ট ওয়েতে আপনি যে কোনো সেন্টেন্স ইংলিশে লিখতে পারবেন বা বলতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে একটু দেখাবো। যদি কারো শেখার ইচ্ছা থাকে মনে প্রাণে, লাস্ট পর্যন্ত থাকেন, দেখার চেষ্টা করেন, অনেক ভালোভাবে নিতে পারবেন। আর তার আগে আমি আরেকবার লাস্ট বারের মতো আমাদের এই নোটিশটা আমি দিয়ে দিচ্ছি, যারা ক্লাস করবেন আগামীকাল থেকে শুরু করবেন, তাহলে একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। পেইড কোর্স করার জন্য আমি আবারও বলছি, গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থাকবে, এরকম
এই ফ্রি ক্লাস যেমন 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি নিচ্ছি, এখানে বিভিন্ন কথা বলতে বলতে সময় চলে যায়, বাট পেইড কোর্সে জাস্ট 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে প্রতিদিন, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আগামী কাল থেকেই শুরু হবে 3 মাসের কোর্স। 3 মাসের মধ্যেই আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। রেগুলারিটি মেনটেন করলে 3 মাসও লাগবে না। আমাদের মেইন পারপাস বা মেইন টার্গেট থাকবে স্পোকেন ইংলিশ, বাট আমরা স্পোকেনের পাশাপাশি ইংলিশ গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, ইভেন আমাদের যে প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, এই সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব, কথা বলবো। সবগুলো ক্লাস ধারাবাহিকতা মেনটেন করে আপনারা করতে পারবেন, এবং এই কোর্সটা এইভাবেই আমি ডিজাইন করেছি যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কোনো সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। সেইভাবেই সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে আমি ক্লিয়ার করব, আমি কাভার করব আপনাদের। এছাড়া আমি আরেকটা কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি বা বলে রাখি, সেটা হচ্ছে যারা পেইড কোর্সে আসবেন, আপনারা মনে করেন ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর অনেকগুলো ক্লাস গ্যাপ গেল, মিস করলেন, আপনি করতে পারলেন না। যদি করতে না পারেন বা গ্যাপ যায়, পরবর্তীতে যদি নতুন কোনো ব্যাচে পড়তে চান, তাও আপনি পড়তে পারবেন। তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। আমাদের টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আমার সঙ্গে থাকতে পারবেন। আপনি একটা আইডি কার্ড পাবেন, আপনাকে একটা আইডি কার্ড দিব, অর্থাৎ আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন। এরপর আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে বা স্পিকিং ক্লাব, সেখানে আপনি যুক্ত থাকতে পারবেন সারা জীবন, যত দিন না পর্যন্ত আপনার ফ্লুয়েন্সি আসে। আমি আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ ক্লাব বা 2 ওয়ে কমিউনিকেশন এটা খুবই দরকার, কারণ এটা একটা ভাষা আপনি শিখছেন, এটা সায়েন্স না বা ম্যাথ না। একটা টিচার পড়ালো, আপনি মন দিয়ে শিখলেন বা বুঝলেন। আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, তার জন্য আমার অধীনে থেকে আপনি প্র্যাকটিস করবেন। অর্থাৎ যে ভুলটা হবে আমি আবার আপনাকে ধরাই দিব, তাহলে আপনি কেন পারবেন না। এবং এই কোর্সে টোটাল প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে মেইন ব্যাচে। আর প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। প্রত্যেকটা ক্লাস আমি এইভাবে স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে নিয়ে থাকি, পেইড কোর্সেও সেইভাবেই নিব। ক্লাস শেষে রেকর্ড দিয়ে দিই, অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে আবার রেকর্ড দেখে নিতে পারবেন। এবং এই কোর্সটা যারা একদমই দুর্বল আছেন তারাও শুরু করতে পারবেন, কারণ আগামীকাল আমি একদম ফনেটিক্স, প্রোনাউন্সিয়েশন দিয়ে শুরু করবো, একদম যারা বেসিকে আছেন। আর যারা একটু পারেন তাদের জন্য আরো বেশি ভালো হবে। তো যারা একদমই দুর্বল আছেন তারাও পারবেন। আমি সেইভাবেই বেসিক থেকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে, প্র্যাকটিক্যালি একটা ভাষার মতো করে আমি শেখাবো। ইংরেজি শেখার জন্য আহামরি ব্রেন লাগে না। আপনি যত ইলিটারেট হন বা অশিক্ষিত হন, কারেক্ট কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করতে পারলেই অনেক দ্রুত আপনারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এবং সেইভাবেই আমি পড়াবো। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন। এর বাইরে আরো অনেক ক্লাস আছে, প্র্যাকটিস ক্লাস, এগুলো তো আমার মেইন ক্লাসের ভিতর থাকবে। এর বাইরে আরো অনেক ক্লাস আপনি পাবেন। এবং প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যার যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়, অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে বাড়ে। অর্থাৎ শুধু স্পোকেন যদি আমি শিখাই, মনে করেন আমি যদি এইভাবে বলি যে এইটা প্লাস এইটা প্লাস এইটা এরকম আছে, এই যে হাজারো সেন্টেন্স আপনি করতে পারবেন, অর্থাৎ শুধু স্পোকেন শেখালে কি হয়, আমি আপনাকে যতটুকু পড়াবো ততটুকুর ভিতরেই আপনি সীমাবদ্ধ থাকবেন। যখনই নতুন একটা সেন্টেন্স লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনি প্রবলেম ফেস করবেন। এই ধরনের স্ট্রাকচার বা রুলস দেখবেন অনেক টিচার শেখায় বা দেখায়, বাট এগুলো থেকে আলটিমেট ডেভেলপমেন্টটা আসে না। এই দেখেন আমার কাছেও আছে, যেমন এই যে সেন্টেন্স গুলো, হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে, লাইকলি টু এর ব্যবহার, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, লাইকলি টু প্লাস V1। অনেকে ভাবে কি এইটাই স্পোকেন ইংলিশ, না। এগুলো থেকে কখনো ওই ওই আলটিমেট ডেভেলপমেন্টটা আসে না। হ্যাঁ, হাফিজ ইজ লাইকলি টু গেট A+, তাহলে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু কি বি রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। সো এইভাবে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না এই ছোট ছোট রুলস বা স্ট্রাকচার পড়ে। যখনই আপনি ক্রিয়েটিভ ওয়েতে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন ফেস করতে যাবেন, তখনই আপনি ধরা খেয়ে যাবেন। বাট যদি বেসিক বা কম্পালসারি গ্রামার গুলো, যেগুলো আমি প্র্যাকটিক্যাল ওয়েতে আমার মতো করে শেখাবো, এইটা সম্পর্কে যদি একটা ক্লিয়ার কনসেপ্ট আপনি রাখতে পারেন বা নিতে পারেন, তাহলে আপনি যে কোনো একটা ভাইবা, যে কোনো একটা প্রেজেন্টেশন আপনার টিচারের সামনে, অডিয়েন্সের সামনে দিতে পারবেন, ফেস করতে পারবেন। ক্রিয়েটিভ ওয়েতে একটা প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট, ডায়লগ, ব্লগ, কম্পোজিশন আপনি নিজের মতো করে লিখতে পারবেন উইদাউট কনফিউশন, আর আনডাউটেডলি উইল বি এবল টু ডু ইট। এইভাবে সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা ক্লাস আপনি পাবেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সেগুলো আপনি এই জায়গাটা থেকে পাবেন। অর্থাৎ এই টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, ডিটেলস এগুলো আমি আপনাকে শেখাবো। অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর ওই সেম সিকোয়েন্স বা ধারাবাহিকতা মেনটেন করে যখন আপনার স্পোকেনের উপর কনফিডেন্ট আসবে, ফ্লুয়েন্সি আসবে, আপনি যখন আরো অ্যাডভান্স লেভেলে যেতে চাইবেন, তার জন্য আমি অ্যাডভান্স গ্রামার প্লাস রাইটিং এর ক্লাস নেবো। এগুলো তাদের জন্য বেশি হেল্পফুল হবে যারা মূলত অ্যাডমিশন টেস্ট, BCS, ব্যাংক জব দিতে চান, বা যারা
হাউস ওয়াইফ আছেন, ফ্রি হ্যান্ডে লিখতে হয়, অর্থাৎ অনেকেই ফ্রিল্যান্সিং করেন, গিগ তৈরি করেন, ব্লগ তৈরি করেন, ভালো একটা ব্লগ করতে চান, তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো, অর্থাৎ এই 50টা ক্লাস আমার মেইন কন্টেন্টের ক্লাস, মানে আমি ক্লাস নিব, আপনি শিখবেন। এরপর আমি আর করব না, এরপর আপনাকে দিয়ে কাজ করাবো। কারণ আমি আবারও বলছি, অন ওয়ে কমিউনিকেশনে কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। তো এই জায়গাটাতে আমি আপনাকে দিয়ে প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, সার্টেন টপিকের উপর কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার পড়াবো, যাতে করে একটা সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ফ্রেজ, ক্লজ আপনি ধরতে পারেন, অ্যাকচুয়াল মিনিংটা আপনি বের করে আনতে পারেন, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি ডেভেলপ করতে পারেন। এরপর প্রেজেন্টেশন ক্লাস, আইএলটিএস এর কিউ কার্ড টপিকের উপরে আমি প্রেজেন্টেশন নিব, টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, অ্যান্সার পড়ার পর নিজের মতো করে তার এগেইনস্টে আপনি স্পিকিং করবেন, সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব। তো এইভাবে যদি আমি করাই, আপনি কেন পারবেন না? কি কি বললাম, প্ল্যানটা কি? বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। উইদিন 3 months you will be expert and fluent in English if you can maintain that kinds of rules, regulation, strategy and technique. কেন পারবেন না? যদি আপনি মনে করেন যে আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শিখাতে চাই, আমি প্রফেশনাল হতে চাই, বা দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা দরকার, বা আমি আইএলটিএস এক্সামে বসবো, বা একটা মেন্টরের অধীনে থেকে আমি ধারাবাহিকভাবে এগোতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, তারা করতে পারেন এই কোর্সটা, আমি এতটুকু বলতে পারি, একদম ধারাবাহিকভাবে সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা ক্লাস আপনি বুঝতে পারবেন, আপনি ব্যর্থ হবেন না, অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন এই জায়গাটা থেকে। এবং আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াবো ইনশাল্লাহ, কোনো সমস্যা আপনার থাকবে না, এতটুকু আমি বলতে পারি। আপনারা ভেবে দেখেন, যারা ফ্রি ক্লাস করেন, আপনি যদি সিকোয়েন্স মেনটেন করতে না পারেন, আপনি যদি বুঝতে না পারেন যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজে কি আছে, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, আপনাকে আমি বারবার বলছি, আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই সিকোয়েন্স মেনটেন করতে হয়। আমরা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করি, এই বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনার দিনের পর দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, ওই শেখাটা আপনি শেষ নামাতে পারবেন না। তো প্রফেশনালি ডেভেলপ করতে হলে একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হয়, অর্থাৎ বুঝতে হয় আমার শুরু কোন জায়গায়, শেষ কোন জায়গায়। এইটা যদি না বুঝতে পারেন, ওই যে শিখতেছেন আপনি বিভিন্ন জায়গা থেকে, শিখে যাবেন, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনাকেও শিখে যেতে হবে। নিজের ভিতরে ওই কনফিডেন্টটা আপনি পাবেন না যে না আমি এখন ইংলিশ জানি, আমি পারি, আমি এখন কনফিডেন্টলি কথা বলতে পারবো। বাট এরকম একটা মেন্টরের অধীনে থেকে যদি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারেন, তাহলে নিজের ভিতরে ওই কনফিডেন্টটা পাবেন যে না আমি তো এখন সব পারি, আমার সবকিছুই কাভার করা আছে। তো টোটাল কোর্স ফি 2000 টাকা, আবারও বলছি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। আগামীকাল রাত 9টা থেকে ক্লাস শুরু, শনি, সোম, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সপ্তাহে 4 দিন ক্লাস, রাত 9টা থেকে 10টা। আগামীকাল থেকেই শুরু করবেন, তাহলে একদম প্রথম থেকে ধারাবাহিকতা মেনটেন করে করতে পারবেন। অনেকে বলে ঈদের পর করবো, ঈদের পর করতে গেলে আপনার 2-3টা ক্লাস মিস হয়ে যাবে, তো 2-3টা ক্লাস মিস করা মানে অনেক দূর পিছায় যাওয়া। চেষ্টা করবেন আগামীকাল থেকেই ভর্তি হওয়ার, কারণ ঈদের সময় তো আমরা ছুটি রাখবো, তাতে তো কোনো সমস্যা নেই। তো এই এর ভিতরে ক্লাসগুলো শুরু করে দিলে কি হবে, আপনাদের আমি একটা গ্রুপে অলরেডি অ্যাড করে নিয়েছি, যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, আপনাদের কাছে লিংক দিয়ে দিয়েছি। এটা ছাড়াও আপনাদের আলাদা একটা কনভারসেশন গ্রুপ করব, একটা অ্যাসাইনমেন্টের গ্রুপ করব, সেখানে বিভিন্ন ট্রান্সলেশন, বিভিন্ন টেকনিক নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ সেগুলো আপনারা আপনাদের, মানে এই ক্লাস নিয়ে যে সব করতে হবে এরকম না, আমরা এই ক্লাস তো আমাদের রুটিন অনুযায়ী থাকবে, বাট এর বাইরেও অনেক ট্রান্সলেশন, অনেক প্র্যাকটিস, অনেক ইনফরমেশন আমি আপনাদের দিব। সেগুলো যদি আপনারা আপনাদের ফ্রি টাইমের মধ্যে নিতে থাকেন, দেখতে থাকেন, অনেক দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। এই জন্য বলছি, যারা করতে চান আগামীকাল থেকেই শুরু করবেন, তাহলে ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারবেন। আর যারা ইন্ডিয়া থেকে আছেন, তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে আছেন, এটা বিকাশ নাম্বার, নগদ নাম্বার, এটা রকেট নাম্বার। আর এই পাশের এই নাম্বারটা তো আমার বিকাশ বা নগদ আছে, এই দুইটা নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার। এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কথা বলতে পারবেন, এবং পেইড কোর্সের ক্লাস করার জন্য টাকা সেন্ড মানি করে এই নাম্বারে লাস্ট ডিজিট অথবা স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন। আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করে নিব। আগামীকাল থেকেই ক্লাসগুলো শুরু করবেন, প্রত্যেককে বলছি যারা করতে চান। যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি শিখতে পারবো, যদি নিজের ভিতর কনফিডেন্ট থাকে, আমি এতটুকু বলতে পারি, আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াবো প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ক্লাস। আপনি ব্যর্থ হবেন না। আমার কাছে যারা পড়ে, যারা থাকে, যদি শেষ পর্যন্ত থাকে, সে অবশ্যই অবশ্যই ডেভেলপ করবে, করে। সেই টেকনিক, সেই স্ট্র্যাটেজি ফলো করে আমি পড়াই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপনি
স্টুডেন্টদের কমেন্ট দেখে আসতে পারেন, ভিডিও ক্লাস আছে তারা কিভাবে স্পিকিং করছে সেটাও আপনি দেখলে বুঝতে পারবেন। কারণ আমি অতটা ঝামেলার ভিতর যাই না, হাজার হাজার শত শত স্টুডেন্ট আমি একসাথে পড়াই না। আমি চাই আমি যতজনকে পড়াবো তারা যেন এক্সপার্ট হতে পারে, তারা যেন বের হতে পারে। আমার 30 জন আছে, আমার 10 জন বের হোক। কত কোর্স আছে, একজনও পারে না, শুধু জাস্ট ভর্তি হয়ে 2 দিন পর তারা আশা হারায় ফেলে, কারণ ওই সিকুয়েন্স, ওই ধারাবাহিকতা তারা মেনটেন করতে পারে না, এগোতে পারে না। বাট আমি সেইটা চাই না, আমি চাই যারা থাকবে, যদি লাস্ট পর্যন্ত আমার সঙ্গে আপনি থাকেন, আমি তো আর 5 মাস 10 মাসের কথা বলছি না, অনলি 3 মান্থ। যদি আপনি আমাকে টাইম দিতে পারেন, আমার স্ট্র্যাটেজি ফলো করে এগোতে পারেন, এবং এর জন্য মেজর কোনো টাইম লস করা লাগবে না, আপনার এই অবসর টাইমটাকে কাজে লাগিয়ে আপনি ডেভেলপ করতে পারবেন। প্রতিদিন জাস্ট 1 ঘন্টা এই ক্লাসেই টাইম দিলে হবে, এর বাইরে কোথাও টাইম দিতে হবে না। আপনি ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন, এতটুকু বলতে পারি। এবং আমি আপনাদের এটাও দেখিয়েছি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু 1-to-1 স্পিকিং টেস্ট নিয়ে থাকি। এই স্পিকিং টেস্ট গুলো আপনারা দিতে পারবেন, অর্থাৎ আপনি ব্যাসে যদি ভালোভাবে বুঝতে না পারেন, আমার সঙ্গে 1-to-1 সেশন আপনি করতে পারবেন, যে স্যার আমি এইটুকু বুঝিনি, আমাকে একটু আলাদাভাবে বুঝাই দেন, সেভাবেও আমি শিখাই। এবং আপনারা একটা অফলাইনের কোর্সের থেকেও আপনি বেটার কিছু পাবেন। ইভেন যারা এই পর্যন্ত ফ্রি ক্লাসগুলো করলেন, একটু ভেবে দেখবেন, যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকেন ফ্রি ক্লাসগুলোর থেকে, কতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো পেইড কোর্সে এর থেকেও একটা ওয়েল এনভায়রনমেন্ট আপনারা পাবেন, এবং ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন। তো আবারও বলছি, যারা ভর্তি হবেন এই নাম্বারে সেন্ড মানি করে আগামীকাল সন্ধ্যার ভিতরে জানাবেন, তাহলেই ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করতে পারবেন আগামীকাল রাত 9টা থেকে। তো এই দুইটা আমার নাম্বার, ভর্তি না হলেও নাম্বার দুটো নিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। যদি কোথাও কোনো প্রবলেম হয়, আপনারা যদি এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম ফেস করেন, আমার সাথে কথা বললেন, কল দিন, আমি আপনাদের যে কোনো প্রবলেম আমি সলভ করে দিব। তো যেটা বলছি, এখন আমরা হচ্ছে একটু আহ কিসের ভিতরে যেন যেতে চাচ্ছিলাম, এই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। তো এইটা একটু দেখেন, কারণ এটা না বোঝাতে পারলে আমার নিজেরই ভালো লাগতেছে না। তো এটা আমি একটু আলোচনা করি, তারপর বাদ বাকি কথাগুলো আপনাদের সঙ্গে আমি বলছি। আগে এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আমরা একটু সামনে আসি, তারপর আমি আনমিউট করে আপনাদের সঙ্গে কথা বলছি, একটু ওয়েট করেন। জাস্ট ওয়েট আ মিনিট, আই এম রিকোয়েস্টিং টু অল। দেখেন, একটু সময় দিন, জাস্ট 10 থেকে 15 মিনিটে আমি এটা কভার করে ফেলবো, বেশি সময় লাগবে না। তো একটু 15 মিনিট দেওয়ার চেষ্টা করেন আমাকে, হ্যাঁ? এটা আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন এই জায়গাটা থেকে। দেখেন, ইউজ অফ বি ভার্ব কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না, কথাগুলো ভালোভাবে বোঝেন। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, তাই না? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। ভার্বটা কি, ভার্বের ডেফিনেশন কি বলেন তো? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, এগুলো বোঝায়। হ্যাঁ? তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ভার্ব আছে, সেটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বিই, এই নামে একটা ভার্ব আছে। এই ভার্বের বাংলা অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়, কথাটা বুঝবেন। হওয়া বা থাকা বোঝাতে এই ভার্বটার ব্যবহার হয়। এই বি ভার্বের যে ফর্মগুলো আছে, সেটা হচ্ছে এর প্রেজেন্ট ফর্ম বি এবং অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিং এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং। টোটাল এই 7টা ফর্ম হয়ে থাকে বি ভার্বের। এবং এটা টেন্সের পরিবর্তনের উপর ডিপেন্ড করে এক একটা ফর্ম এক এক ধরনের সেন্টেন্সে বসে থাকে। এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিং, এই জিনিসগুলো কি আমাকে বুঝতে হবে। এগুলো আমরা কোথায় কিভাবে বসাই সেটাও বুঝতে হবে। দেখেন, এখানে আমি বলছি যে, আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে, আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। অর্থাৎ এই জিনিসগুলো কি আমরা একটু আলাদাভাবে দেখি, এইগুলো ফাইল পড়াতে গেলে অনেক সময় চলে যাবে। তো আমি একটু দেখাই দিই, এই জায়গাটা থেকে দেখেন আপনারা। আমি আপনাদের একটা কথা বারবার বলছি না, যে প্রত্যেকটা ভার্বের আমার 5টা করে ফর্ম থাকে। এই ভার্বের ফর্ম আমাদের জানতে হয় ইংলিশ শেখার জন্য। এই যে ভার্ব 1, যা বা প্রেজেন্ট ফর্ম; ভার্ব 2, পাস্ট ফর্ম; ভার্ব 3, পাস্ট পার্টিসিপল ফর্ম; ভার্ব 4, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম; ভার্ব 5, এটা হলো থার্ড পারসন ফর্ম বা V5 ফর্ম। হ্যাঁ, প্রত্যেকটা ভার্বের এই ফর্ম থাকে না? যেমন মনে করেন ইট মানে কি, খাওয়া, এর পাস্ট ফর্ম কি, এট; এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন। এই এক এক ধরনের ভার্বের ফর্ম এক একটা টেন্সে বসে কিন্তু আমাদের সেন্টেন্সের টাইমের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তন করতে গেলে এই ভার্বের ফর্মকে এক একটা স্ট্রাকচারে আমাদের ইউজ করতে হয়, আপনারা জানেন। সো ইট, এট, ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস। এই যে 5টা ফর্ম আমার থাকে, মনে করেন রাইট মানে কি, লেখা, এর পাস্ট ফর্ম কি, রোট, কথাটা বোঝেন। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি, রাইটিং। এর থার্ড পারসন ফর্ম কি, রাইটস। প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের এরকম 5টা ফর্ম থাকে না? দেখেন, ড্রাইভ মানে কি, চালানো, এর পাস্ট ফর্ম কি, ড্রোভ।
এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রিভেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রাইভিং। এর থার্ড পারসন ফর্ম কি? ড্রাইভস। স্পিক মানে বলা, এর পাস্ট ফর্ম কি? স্পোক। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্পোকেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? স্পিকিং। এর থার্ড পারসন ফর্ম কি? স্পিক্স। এইভাবে প্রত্যেকটা ভার্বের যেমন পাঁচটা ফর্ম হয়, আমাদের এই ডু মানে কি? করা, এর পাস্ট ফর্ম কি? ডিড। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? ডুইং। এর থার্ড পারসন ফর্ম কি? ডাস। এরপরে দেখেন এই এই যে হ্যাভ, হ্যাভের পাস্ট ফর্ম কি? অনেকে বলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বাট না, কিন্তু হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এর পাস্ট পার্টিসিপল যে ফর্ম সেটাও হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হ্যাভিং। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। অর্থাৎ এই যে লাস্টের যে ফর্মগুলো আমি লিখছি এগুলো হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ফর্মটা বসে। এবার দেখেন এই এই প্রত্যেকটা ভার্বের মধ্যে বি নামে একটা ভার্ব আছে, বিই। এই বি এর প্রেজেন্ট ফর্মটা বি নিজেই প্রেজেন্ট ফর্ম, আবার এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে আপনার অ্যাম, মানে বি হচ্ছে বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। একটু ওয়েট করে আমি বুঝাই দিচ্ছি। ওয়াজ ওয়ার। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের, প্রত্যেকটা ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের যেমন ফর্ম থাকে, এই বি ভার্বেরও ফর্ম আছে, বাট এটা দেখতে একটু ভিন্ন অন্য সকল ভার্বগুলোর থেকে। আবারও বলছি, বি এর বাংলা অর্থ কিন্তু দুইটা, খাওয়া, আরেকটা হচ্ছে থাকা। তো কোথায় কোন ফর্ম বসাবেন? যদি বি ভার্বের পর আমার এক্সটেনশনের জায়গাটাতে প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা। যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া। কথাটা বলছেন, বি এর অর্থটা আমি কি বললাম? যে হওয়া অথবা থাকা। এই হচ্ছে বি ভার্বের বাংলা অর্থ, মনে রাখবেন দুটো অর্থ, হ্যাঁ। এবার দেখেন, আমি যদি এইসব মেইন ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল আমি যদি বলি যে হি, একটা সাবজেক্ট নিলাম, রাইট মানে লেখা, তাহলে হি রাইটস এর বাংলা অর্থ কি? সে লেখে। কি লেখে? সাবজেক্ট আর ভার্ব বসালে কিন্তু অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে যে কোনো সেন্টেন্সে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, কথাটা বুঝবেন। আবার আমি যদি বলি আই, আমি, গো মানে যাওয়া, আই গো, আমি যাই, কোথায় যাই? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এরকম প্রত্যেকটা ভার্বের কিন্তু ফর্ম আছে, আছে না? এইভাবে আমি যদি বলি যে হি, এবার আমি যদি এখানে বি বসাই, হি বি, এই বি এর মানে কি? হওয়া বা থাকা, অর্থাৎ সে হয়, কি হয়? তাহলে মানুষ হয় কি? হি বি আ ডক্টর, সে একজন ডাক্তার হয়। অথবা হি বি, বি মানে আবার থাকা, আমি যদি বলি অ্যাট বা হি বি ইন ঢাকা, এর বাংলা অর্থ সে ঢাকায় থাকে। বাট এই বিটা হচ্ছে বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব। এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, অর্থাৎ এটা পার্সন অনুসারে বসাতে হবে। হি এর সাথে আমার ইজ বসে, তো আমরা এখানে এরকম ইজ বসাই যে হি ইজ আ ডক্টর, অর্থাৎ এর বাংলা অর্থ কি? সে হয় একজন ডাক্তার। অথবা আপনি যদি বলেন হি ইজ ইন ঢাকা, এর বাংলা অর্থ সে ঢাকায় আছে, থাকা বোঝাচ্ছে কিন্তু, সে ঢাকায় আছে। আমার বি এর দুইটা মানে। আবার একটু বোঝেন, এই রাইটের পাস্ট ফর্ম কি? রোড। তাহলে বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ বলবে, প্লুরাল হলে ওয়ার। তাহলে আমি যদি বলি যে হি রোট আ লেটার, এর বাংলা অর্থ কি? সে একটা চিঠি লিখেছিল। তাহলে আমি এইখানে যদি বলি হি ওয়াজ আ ডক্টর, এর মানে কি? সে একজন ডাক্তার ছিল। অথবা হি ওয়াজ ইন ঢাকা, এর মানে কি? সে ঢাকায় ছিল। অর্থাৎ আমি আপনাদের এগুলো কেন দেখাচ্ছি জানেন? আমরা এটাই মনে করি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো অক্সিলারি ভার্ব, এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট এই ধারণাটা বা এই কনসেপ্টটা আমাকে বাদ দিতে হবে। এই অ্যাম ইজ আর ওয়াজ আর কোনো অক্সিলারি ভার্ব না। অন্যান্য সকল ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের মতো এরাও একটা মেইন ভার্ব। অন্যান্য সকল ফাইনাইট ভার্ব গুলো যেমন যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুসারে বসতে পারে, এই বি ভার্বেরও অন্যান্য সকল ভার্বের মতোই পাঁচটা ফর্ম থাকে, এবং যে কোনো টেন্সে যে কোনো স্ট্রাকচারে এদের নিজস্ব অর্থ অনুসারে এরা মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা তখনই বলবো যখন এরা অন্য আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। তার আগে এই জিনিসটা কিন্তু অক্সিলারি না, এদের একটা নাম আছে। এটা যেমন হ্যাভ ভার্ব, এটা যেমন ডু ভার্ব, এটা যেমন স্পিক, এটা যেমন ড্রাইভ, এটা হচ্ছে বি। এবার দেখেন আমার কথাটা বোঝেন, আমি যদি বলি সে একজন সে সে একটা চিঠি লিখবে, তাহলে ফিউচার টেন্স আমরা কিভাবে বসাই? উইল প্লাস ভার্বের বেস ফর্মটা বসাই, যেমন হি উইল রাইট, হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। তাহলে এইখানে বি মানে কি? বি এর বাংলা অর্থ কি বলছি? হওয়া বা থাকা। তাহলে আপনি এখানে হি উইল, এইবার আপনি বি বসাবেন কেন? আমরা দেখেন
আমাদের মডেলের ক্ষেত্রে বা এই ফিউচার টেন্সে উইলের পরে মেইন ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসাতে হয়। ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম জিনিসটা আলাদা। আমাদের অন্যান্য সকল ভার্বেরই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এই একই থাকে বলে আমরা আমরা এই জিনিসটা বুঝতে পারি না। বাট এই বি ভার্ব দেখেন, এই বি কিন্তু নিজে একটা ভার্ব, এটা মনে রাখবেন। এটা একটা বেস ফর্ম বা রুট ফর্ম, এটা ভার্ব। আপনি এই ইজের জায়গায় এখানে বি বসালে এটা যে ভুল হবে এরকম না, বাট এর একটা প্রেজেন্ট ফর্ম আমার আছে। অন্যান্য সকল ভার্বের মতোই এরা ভার্ব, ফাইনাইট ভার্ব, এবং এদেরও ফর্ম আছে 5টা, বাট এদের ফর্মগুলো একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। তো বি এর প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, বাট বি নিজেই কিন্তু একটা ভার্ব, বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব, যার অর্থ কি হওয়া বা থাকা। তাহলে হি উইল রাইট আ লেটার, রাইট মানে লেখা, উইল মানে কি, উইল রাইট মানে কি সে লিখবে। তাহলে বি মানে কি হওয়া বা থাকা, তাহলে হি উইল বি সে হবে বা থাকবে, অর্থাৎ হি উইল বি আর ডক্টর, সে একজন ডাক্তার হবে, অথবা হি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। তাহলে এই যে ইজ ওয়াজ বা উইল বি দিয়ে লিখলাম, আমরা সবসময় এটাই মনে করি যে এই ইজ ওয়াজ বা উইল বি এগুলো আমরা কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসাই, বাট না, এই 3টা সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আবার বোঝেন, আমি যদি বলি সে একটা চিঠি লিখছে, ইংলিশ কি, হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, তাহলে সে চিঠি লিখছে না, হি ইজ নট রাইটিং এ লেটার, আমরা নেগেটিভ করি। কিন্তু এই বি এর কন্টিনিউয়াস ফর্ম কি, বিং। এই রাইট এর কন্টিনিউয়াস ফর্ম কি, রাইটিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তাহলে বি এর কন্টিনিউয়াস হচ্ছে বিইআইএনজি, বিং। তাহলে বি মানে কি হওয়া বা থাকা। তাহলে আমি যদি বলি, এইখানেও খেয়াল করেন, হি ইজ, এই ইজটা বাইরে থেকে আনলাম, অক্সিলারি ভার্ব, আর বি এর কন্টিনিউয়াস ফর্ম বিং, হি ইজ বিং, এর মানে কি সে হচ্ছে, হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে, অর্থাৎ ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতরে আছে। অথবা হি ইজ বিং ইন ঢাকা, সে ঢাকায় থাকছে, থাকা বোঝাচ্ছে, সে ঢাকায় থাকছে। আবার আমি যদি এখানে বলি যে হি ওয়াজ বিং আ ডক্টর, সে ডাক্তার হচ্ছিল, ডক্টর, বা হি উইল বি বিং আ ডক্টর, সে ডাক্তার হতে থাকবে। তার মানে কি আমার ভার্বের কন্টিনিউয়াস ফর্মটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারছি। এবার দেখেন, এই রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ভি3 হচ্ছে রিটেন। যেমন আমি যদি প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্স লিখি যে সে একটা চিঠি লিখেছে, হি হ্যাজ, রাইট মানে লেখা, এর পাস্ট পার্টিসিপল রিটেন, হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। তাহলে বি এর পাস্ট পার্টিসিপল কি, বিন, বি ডাবল ই এন, বিন। তাহলে বি মানে কি হওয়া, বিন মানে কি হয়েছে বা থেকেছে। অর্থাৎ আমি যদি বলি হি হ্যাজ বিন, এই হ্যাজটা বাইরে থেকে আনলাম, আমার স্ট্রাকচারের হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাজ। তো হি হ্যাজ বিন আ ডক্টর, এর বাংলা অর্থ কি, সে ডাক্তার হয়েছে। আবার আমি যদি বলি হি হ্যাজ বিন ইন ঢাকা, এর বাংলা অর্থ সে ঢাকায় থেকেছে। অর্থাৎ যদি অবজেক্টে প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা, যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া। আর এই জায়গাটাতে আমি মূলত আপনাদের কি বোঝাতে চাচ্ছি, এই যে জায়গাটা আমি মূলত কি বোঝাতে চাচ্ছি, কেন এই জিনিসগুলো লিখছি। আমরা অনেকেই মনে করি যে এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার বা শ্যাল বি, উইল বি, এরা অক্সিলারি ভার্ব, এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, বা প্যাসিভের স্ট্রাকচারে আমরা বসে, আমরা জানি বিন, বিং। বিনটা কোথায় বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। বা বিংটা কোথায় বসে, কন্টিনিউয়াস টেন্স গুলোতে অ্যাম বিং, ইজ বিং, আর বিং অক্সিলারি ভার্ব হিসেবে বসে। আমরা এগুলো এইভাবে বসাই, কিন্তু না, আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমার কথাটা একটু বোঝেন, এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, বিং, এই সমস্ত ভার্ব অন্য সব ফাইনাইট ভার্বের মতো, প্রিন্সিপাল ভার্বের মতো, মেইন ভার্বের মতো, এই ভার্বটারও 5টা ফর্ম আছে। এই ভার্বটাও যে কোনো টেন্সের স্ট্রাকচারে, যে কোনো সেন্সে তার নিজস্ব অর্থ অনুযায়ী অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো, ইট মানে যেমন খাওয়া, রাইট মানে যেমন লেখা, ড্রাইভ মানে যেমন চালানো, অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো অ্যাজ এ মেইন ভার্ব যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুসারে বসতে পারে। এরা অক্সিলারি বা হেল্পিং না, এরা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। অক্সিলারি বা হেল্পিং তখনই হয় যখন এরা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। বাট এই জিনিসটা আগে ক্লিয়ার করেন যে অন্যান্য সব ফাইনাইট ভার্বের মতো এই বি ভার্বেরও ফর্ম আছে, এদেরও নিজস্ব অর্থ আছে, এরাও সমস্ত টেন্সেই আমার বসতে পারে। আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম, বুঝতে পারছেন আপনারা এই জিনিসটা আমি কেন শেখাচ্ছি বা কেন জি দেখাচ্ছি? স্যার, বুঝতে এই পারছি স্যার। জিনিসগুলো, এই এই জায়গাগুলো সম্পর্কে আমাদের কনসেপ্ট থাকে না অনেকের, এবং এগুলো খুবই বেসিক জিনিস, খুবই বেসিক গ্রামার, বাট এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না বা একটা কথা বুঝি না। বিয়ের অর্থ কি তাহলে বলেন তো, কি বললাম, হওয়া বা থাকা। আবার হ্যাঁ, এরপর দেখেন, আমরা এবার একটু স্লাইডে আসি, কোথায় ছিল জানো, এই যে, তাহলে দেখেন এইখানে
এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, আমরা অনেকে এগুলোকে কন্টিনিউয়াস টেন্স ভাবি। আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ। এই সবগুলো সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এখানে এই যে অ্যাম ইজ আর, এরা মেইন ভার্ব হিসেবে বসছে। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বি ওয়ান। তো এটা হচ্ছে বি ভার্বের বি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখেন, আমার যখন অক্সিলারি ভার্ব হিসেবে আমি এগুলোকে ব্যবহার করি, দেখেন অক্সিলারি ভার্ব হিসেবে কোথায় ব্যবহৃত হয়? কন্টিনিউয়াস টেন্স বা আমাদের যে এটাকে কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা মূলত এই অ্যাম ইজ আর কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। সেখানে কিন্তু এই ভার্ব গুলো অন্য আরেকটা মেইন ভার্ব বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দের আগে বসে, অন্য আরেকটা ফাইনাইট ভার্বের আগে বসে। তো যখন এই অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু এদের কোনো অর্থ দেয় না। এই যে এইমাত্র যেটা আমি বললাম যে এই বি ভার্ব বা এই অ্যাম ইজ আর এর মানে হওয়া বা থাকা, বাট যখন এরা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তখন এদের কিন্তু এই অর্থ হওয়া বা থাকা হয় না। এরা জাস্ট একটা সেন্টেন্সকে ওই মুডে, ওই সেন্সে কথা বলতে সাহায্য করে, অথবা একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এটা নেগেটিভ কি হবে? হি ইজ নট প্লেইং ফুটবল। ইন্ট্রোগেটিভ কি হবে? ইজ হি প্লেইং ফুটবল? দে আর ড্রয়িং আ পিকচার, দে আর নট ড্রয়িং আ পিকচার। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম ইজ নট ওয়ার্কিং এট আ কোম্পানি। ইজ করিম ওয়ার্কিং এট আ কোম্পানি? অর্থাৎ এইখানে এই জিনিসগুলো অক্সিলারি। অক্সিলারি মানে এই প্লেইং, ড্রয়িং, ওয়ার্কিং, ডুইং, গোয়িং, এগুলো মেইন ভার্ব, এদেরকে সাহায্য করছে কথা বলতে কন্টিনিউয়াস মোডে। এবং এই অক্সিলারি ভার্ব গুলো কিন্তু ওই হওয়া বা থাকা এই অর্থটা এখানে দেয় না। এরা জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। এই সেন্টেন্স গুলোকে আপনি যদি নেগেটিভ করতে চান, এই অ্যাম ইজ এর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যাবে, অ্যাম ইজ আর সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। যেমন এখানে দেখেন, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আরএন্ট ইউ ইটিং রাইস? এইভাবে এগুলো আমার হয়। তো এইভাবেই আবার এই আমার কোশ্চেন দুই ভাবে হয়, একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আর তার আগে যদি ডাবল ইউএস ওয়ার্ড বসান তাকে ডাবল ইউএস বা ইনফরমেটিভ কোশ্চেন বলে। যেমন আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আপনি বলতে পারেন ইয়েস বা নো। বাট এর আগে যদি ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করেন যে হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে, তখন কিন্তু আপনাকে একটা ডিটেলসে অ্যান্সার দিতে হবে। তো এইভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করতে হয়। এখন দেখেন, এখানে সেন্টেন্সও দেওয়া আছে যে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে ভাঙতে পারি। এগুলো আমি টেন্সের স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়েছিলাম। তো পাস্ট টেন্সেও কিন্তু ওই সেম বিষয়গুলো হবে। অর্থাৎ ওয়াজ ওয়্যার যদি একা একা কোনো সেন্টেন্সে বসে, তাহলে কিন্তু ওগুলো পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস না। আমরা মনে করি ওয়াজ ওয়্যার বসলে এটা পাস্ট কন্টিনিউয়াস। যেমন দেখেন, হি ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর। দোজ আর পাস্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এই জিনিসগুলোর কথাই মূলত বলছি। আবার ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি, আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট এটা ফিউচার ইনডিফিনিট টেন্সেও বসতে পারে মেইন ভার্ব হিসেবে। বি মানে কি? হওয়া বা থাকা। তাহলে আই উইল বি এ ডক্টর, আমার এটা অক্সিলারি তখনই হবে যখন এরপর আরেকটা ভার্ব আসবে এবং তার সঙ্গে আইএনজি হবে। কিন্তু না, এরা ছাড়া আর কোনো ভার্ব নেই, তার মানে এই বিটাই মেইন ভার্ব। তো আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তোমরা ফুটবলার হবে। তো এগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ ওই উইলের সাথে নট বসায় করতে হয়, উইলটাকে সাবজেক্টে আগে এনে করতে হয়। এখানে বিভিন্ন রুলস আছে, এগুলো তো এখন দেখাতে গেলে হবে না। তো এখন আমি আপনাদের একটু ডু ভার্বটা নিয়ে কথা বলি। দেখেন, এই ডু ভার্বের ব্যবহারটাও ওই সেম ওয়েতে হয়ে থাকে। যেমন এইটাকে আমরা কিভাবে ব্যবহার করি, এই জায়গাটা একটু বুঝিন। এটা আসলে এইভাবে ব্যস্ততার সাথে নিলে মানে বোঝানো যায় না, এর জন্য আলাদা একটা ক্লাস লাগে। হ্যাঁ, তো আমি সময় পাচ্ছি না ওইভাবে আপনাদেরকে নেওয়ার, এই জন্য আমি একসঙ্গে দেখাই দিচ্ছি। তারপর যতটুকু পারি একটু দেখে নেন, শিখে নেন, আপনার কাজে লাগবে অনেক। যেমন দেখেন, এই যে ডু, ডাজ, ডিড, এই তিনটা ভার্বও আমাদের কাছে খুবই পরিচিত এবং আমরা জানি যে ডু মানে করা, এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান। প্রেজেন্ট পার্টিসিপল যদি বলি ডুইং হয়, তাই না? বা থার্ড পার্সন বলে ডাজ হয়। কিন্তু যেমন আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। তো এইখানে কিন্তু এই ডু ভার্বটা আমার মেইন ভার্ব হিসেবে বসতেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেন মেইন ভার্ব হিসেবে বসতেছে। কিন্তু একটু যদি লক্ষ্য করেন, এখানে লেখা আছে যে এই ডু ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা, সেটা হচ্ছে এরা কিন্তু মেইন ভার্ব না, এরা প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয় এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে। দেখেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার।
ভালোভাবে বোঝার ট্রাই করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা টেন্সের ক্লাস করছিলেন, থার্ড ফ্রি লাইভ ক্লাসে যারা প্রেজেন্ট ছিলেন, আমি বলছিলাম আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। কয়টা? 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচারের মধ্যে 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে বা হেল্পিং ভার্ব থাকে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে। শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো এইটা কেন বলছি? এর রিজন হচ্ছে, আপনি যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে যান, সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। আর অক্সিলারি ভার্বকে যদি আপনি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব হিসেবে মূলত ডু ভার্বের সাহায্য নিতে হয়। তো যখন অক্সিলারি ভার্ব হিসেবে আপনি ডু ডাজ ডিড কে ব্যবহার করছেন, তখন কিন্তু এই ডু এর কোনো অর্থ প্রকাশ পায় না যে ডু মানে করা। যেমন দেখেন, আপনি যদি কোনো সেন্টেন্সকে মানে সিম্পল যে কোনো সেন্টেন্সকে আপনি যদি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে চান, দেখেন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, নেগেটিভটা কি? আই এম নট ইটিং রাইস। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব অ্যাম এর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যাচ্ছে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেছে, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, তারপরে মেইন ভার্ব আছে। আপনি নেগেটিভ করতে গেলে এই অক্সিলারির সাথেই নট বসাচ্ছেন। আরটা অক্সিলারি, ওয়াচিংটা মেইন ভার্ব। আরটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন ভার্ব। হ্যাজটা অক্সিলারি, কমপ্লিটেডটা মেইন ভার্ব। হ্যাভটা অক্সিলারি, ইটেনটা মেইন ভার্ব। হ্যাজটা অক্সিলারি, ফিনিশডটা মেইন ভার্ব। দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার নট প্লেইং ফুটবল। অর্থাৎ নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসায় আমরা করে থাকি। আবার যদি ইন্ট্রোগেটিভ করেন, অক্সিলারি ভার্বকে কিন্তু সাবজেক্টের আগে নিয়ে আসলে যে কোনো সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। যেমন I am eating rice. Am I eating rice? He is playing football. Is he playing football? Are they watching TV? সরি, they are watching TV. Are they watching TV? এইভাবে কিন্তু আমরা এগুলোকে করতে পারি। কথাটা বোঝেন? You are driving a car. Are you driving a car? Rohim has completed his work. Has Rohim completed his work? কিন্তু দেখেন, যে সেন্টেন্সে থাকে না অক্সিলারি ভার্ব সেগুলো আপনি কিভাবে করবেন? ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, এটাকে কি আপনি আই প্লে নট ফুটবল বলবেন বা প্লে আই ফুটবল বলবেন? মেইন ভার্বের সাথে নট বসায় তো আর করা যায় না। মেইন ভার্বকে তো আর সাবজেক্টের আগে আনা যায় না। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট। অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো, দে গো টু স্কুল, they go to school, he writes a letter, he discussed the matter, I spoke in English. So there is no auxiliary verb in this sentence. কোনো ধরনের অক্সিলারি ভার্ব কিন্তু আমার নেই এই সেন্টেন্স গুলোতে। তাহলে আপনি এইগুলো কিভাবে করবেন? এইগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য আমার মূলত ডু ভার্বের সাহায্য নিতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ বসে। আর পাস্ট টেন্সে কি হবে? ডিড এর ব্যবহার হয়। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। যেমন আই প্লে ফুটবল, নেগেটিভ কি? আই ডু নট প্লে ফুটবল। আমরা জানি ডু মানে করা, বাট যখন এই ডু ভার্বটা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য, অর্থাৎ অ্যাজ আ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে যখন আমার ডু ভার্বটা বসতেছে, তখন কিন্তু এই ডু এর মানে করাটা কোনো কিছু হবে না। জাস্ট এতটুকুই মনে রাখবেন, শুধুমাত্র নেগেটিভ বা ইন্ট্রোগেটিভের জন্যই আমাকে এটাকে ইউজ করতে হচ্ছে। So I play football, I do not play football. They draw a picture, they do not draw a picture. You eat rice, you don't eat rice. I write a letter, I don't write a letter. এবার একটু বোঝেন, খেয়াল করেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের থার্ড পারসন ফর্ম বসে। আর নেগেটিভ যদি আপনি করেন, তখন আপনাকে কি করতে হয়? ডু এর পরিবর্তে কিন্তু ডাজ এর ব্যবহার করতে হয়। থার্ড পারসন মানে কি? ইংলিশে 3 প্রকার পারসন আছে, আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি শি ইট দে এগুলো থার্ড পারসন বা রহিম করিম। বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ভার্বের সাথে এস বা এস ইএস বসে, বা মানে সাবজেক্টের পরে ভার্বের থার্ড পারসন ফর্ম হয়। আর যখন আপনি নেগেটিভ করবেন ডাজ বসাতে হয়। ডাজ কি? ডু ভার্বের থার্ড পারসন ফর্ম। আর যখনই আপনি ডাজ বসাবেন তখন মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন দেখেন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে গান গায়। শি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র এ পিকচার, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, দেখেন ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এটা লাল রং আছে, এটা লাল রং নেই। তাহলে হ্যাজ আ রেড কালার, এখানে ডাজেন্ট হ্যাভ কেন হলো? এই জিনিসটা কি কেউ বোঝেন? এই যে দেখেন তো, বুঝতে পারছেন এখানে যে কি লেখা আছে? দেখেন, ইট হ্যাজ এ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ এ রেড কালার। এই জিনিসটা কেমন বোঝেন? করিম ড্রাইভস এ কার, করিম ডাজেন্ট ড্রাইভ এ কার। এই জিনিসটা, এই ফাংশন সম্পর্কে অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আমি এইটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সবাই একটু বোঝেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এই জায়গাটায়। দেখেন, আমি এই যে ভার্বের ফর্মগুলোর কথা আপনাদেরকে বলছিলাম, এই জায়গায় একটু খেয়াল করবেন।
আমি যদি ডু ডাজ ডিড কে মেইন ভার্ব হিসাবে নেই, সেটা আমি যে কোনো টেন্সে বসাতে পারবো, যে কোনো স্ট্রাকচারে, করা অর্থে। কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কোথায় বসে? প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স গুলোতে। তো আমার একটা সেন্টেন্সে মনে করেন আমি যদি বলি হি, আমার কথাটা বোঝেন, আমি আরেকটা ভার্ব এখানে লিখি। আচ্ছা, এটা লেখা লাগবে না। হি রাইট আ লেটার, সে চিঠি লেখে, কথাটা বোঝেন। হি রাইটস আ লেটার, সে চিঠি লেখে। সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সাথে এস বসিয়েছি। এস মানে কি? আমি ভার্বের এই থার্ড পারসন ফর্ম বসিয়েছি। এই রাইট এর থার্ড পারসন ফর্ম কি? রাইটস, এটা আমি বসিয়েছি। আবার এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম কি দেখেন তো? ডাজ। কিন্তু তো যখনই আমি এটাকে নেগেটিভ করতেছি, আমার ডাজের ব্যবহার করতে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে, যে ডাজেন্ট হি ডাজেন্ট রাইট আ লেটার রাইট আ লেটার। যে সে চিঠি লেখে, সে চিঠি লেখে না। সে চিঠি লেখে, সে চিঠি লেখে না। আমার কথাটা বোঝেন। আমি ডাজ বসালে আমি কিন্তু আর এই রাইটস লিখতেছি না, কারণ কি? পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসবে না। আমি যখনই ডাজ বসাচ্ছি, এই রাইটসটা আমার প্রেজেন্ট ফর্মে চলে যাবে, অর্থাৎ রাইট হয়ে যাবে। ভার্বের সাথে এস বা ইএসটা থাকবে না। তো সেইভাবেই আমি যদি বলি, দেখেন, ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে। অনেকে এটাকে এইভাবে নেগেটিভ করে যে ইট হ্যাজ নট আ রেড কালার, এটা লাল রং নেই। এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই হ্যাভ নট হ্যাজ নট আপনি বসাবেন না। কেন জানেন? কারণ এই হ্যাজটা এখানে কি বলেন তো? এই হ্যাজ কিন্তু এখানে মেইন ভার্ব, কথাটা বুঝবেন। এই রাইটটা কি? মেইন ভার্ব। আপনি কি এই সেন্টেন্সটা নেগেটিভ করার জন্য এরকম বলেন যে হি রাইট নট এ লেটার, হি রাইট নট এ লেটার? এটা তো বলেন না। তাহলে হ্যাজ নট আপনি কেন বলবেন? এই হ্যাজটা কি? এই হ্যাজটা হচ্ছে এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম, কথাটা বোঝেন। প্রত্যেকটা ভার্বের থার্ড পারসন ফর্ম বলতে ভার্বের সাথে এস বা ইএস কে বোঝায়। যেমন রাইট থেকে রাইটস, ড্রাইভ থেকে ড্রাইভস, স্পিক থেকে স্পিক্স, ডু থেকে ডাজ। বাট হ্যাভের থার্ড পারসন ফর্ম কিন্তু এরকম হ্যাভস না। এই জিনিসটা আমাকে বুঝতে হবে, এরকম হ্যাভস না। হ্যাভের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার হ্যাজ বসে। তো এই জন্য ইট, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, যেটা আমরা বলে থাকি। এই বলাটাও কিন্তু আমাকে ভুলতে হবে, এই ধারণাটাও আমাকে বাদ দিতে হবে। আমার এইটা বলতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের থার্ড পারসন ফর্ম বসে। কারণ এই রাইট ভার্বের থার্ড পারসন ফর্ম কি? রাইটস। তাহলে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হ্যাজ। তাহলে হি রাইটস আ লেটার, তাহলে ইট হ্যাজ আ রেড কালার। বা আমি এখানে কালার যদিও না দিই, আমি এইভাবেও যদি বলি হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, কথাটা বোঝেন। তাহলে এটার নেগেটিভ আমার হি হ্যাজ নট এ কার হবে না। আমি কি রাইট নট এ লেটার বলতে পারি? পারি না। তাহলে হ্যাজ নট এ কার কেন বলবো? এই হ্যাজটা তো আমার মেইন ভার্ব। তো এটা যখন আমি নেগেটিভ করবো, হি ডাজ বসাবো। কেন? নেগেটিভ করতে গেলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ডিড এর ভিতর কি বসবে? ডাজ বসবে। তাহলে এই ডাজ যখন আমি বসাবো, আমি হ্যাজ আর রাখতে পারবো না। কেন? পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসবে না, এই হ্যাজটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, অর্থাৎ হ্যাভ হয়ে যাবে। তাহলে হি হ্যাজ এ কার, আমার নেগেটিভটা কি? হি ডাজেন্ট হ্যাভ আ কার। তার কি গাড়ি আছে? আমি যদি ইন্টারোগেটিভ করি, ডাজ হি হ্যাভ এ কার, ডাজ হি হ্যাভ এ কার। এইভাবে কিন্তু এই সেন্টেন্স গুলোকে করতে হয়। এগুলো ব্রেনে রাখবেন, এগুলো বুঝতে হয়, অনেকে আমরা এগুলো পারি না। আবার দেখেন, আমি যদি বলি হি হ্যাড এ কার, হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল, তার একটা গাড়ি ছিল। এটা নেগেটিভ কি জানেন? এটা পাস্ট টেন্স, কিন্তু হ্যাড সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। আবার এই ডু ভার্বের পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে পরপর দুটো পাস্ট ফর্ম বলবেন, আমার পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি বলি যে তার গাড়ি ছিল না, হি হ্যাড নট এ কার বসাবেন না, আপনি কি বসাবেন? হি ডিডেন্ট, কারণ এই হ্যাডটা তো মেইন ভার্ব। মনে করেন আমি যদি বলি যে এখানে রাইট, আমি যদি বলি যে হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এখন আপনি কি এটা নেগেটিভ রোট নট এ লেটার বলেন? রোট নট বলেন? বলেন না। তো আপনি এটা নেগেটিভ কিভাবে করেন? হি ডিডেন্ট, অর্থাৎ ডিডেন্ট। আর ডিড বসালে ওই রোট আর থাকে না, কারণ ডিডও পাস্ট ফর্ম, রোটও পাস্ট ফর্ম। আমার মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। হি ডিডেন্ট রাইট আ লেটার, সে চিঠি লেখেনি। সে চিঠি লিখেছিল, সে লেখেনি। তাহলে হি হ্যাড এ কার, তার গাড়ি ছিল। তাহলে তার গাড়ি ছিল না, হি ডিডেন্ট হ্যাভ আ কার। অর্থাৎ আমি ডিড ও পাস্ট ফর্ম, হ্যাড ও পাস্ট ফর্ম, পরপর দুটো পাস্ট ফর্ম বসবে না। নেগেটিভ বা ইন্টারোগেটিভে আমি যখন ডিড বসাবো, আমার মেইন ভার্বটা এই হ্যাড থেকে হ্যাবে চলে আসবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। প্রেজেন্ট ইনডিফিনিটেও সাবজেক্ট থার্ড পারসন হলে আমার এই হ্যাজ আর থাকবে না, হ্যাবে চলে আসবে, এবং সেখানে বসবে ডাজ। পাস্ট টেন্সে হলে ডিড, আর এই ডিড ডাজ এগুলো বসলে আমার কি হবে? মেইন ভার্বটা কিন্তু আমার প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আবার এই হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট আমরা বসাতে পারি কোথায়? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড আমাদের মেইন ভার্ব হিসাবে না বসে অক্সিলারি ভার্ব হিসাবে কোনো সেন্টেন্সে বসে। ফর এক্সাম্পল, হি হ্যাজ
FINISHED, ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পন্ন করেছে। এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, এই ফিনিশটা মেইন ভার্ব। এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, বাট এই যে হি হ্যাজ এ কার বা হি হ্যাড এ কার, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো পারফেক্ট টেন্স না। আমরা অনেকে এটাও মনে করি যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই মনে হয় পারফেক্ট টেন্স, বাট না, এইগুলো এখানে মেইন ভার্ব হিসেবে বসতেছে। আসে অর্থে আস হয় কারে সে, বাট অক্সিলারি ভার্ব হিসেবে যখন বসে এর কোনো মানে হয় না। এই যে জায়গাটা যে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে, ফিনিশ মানে শেষ করা, এইটাই বোঝাচ্ছে, এটা মেইন ভার্ব। আর এই হ্যাজটা এখানে মেইন ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্স গুলোতে আপনি বলতে পারেন যে সে তার কাজ করেনি, হি হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক, ফিনিশড হিজ ওয়ার্ক। তাহলে সে কি তার কাজ সম্পন্ন করেছে, হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক। অর্থাৎ হ্যাজ নট, হ্যাভ নট, হ্যাড নট, এগুলো আমরা বসাতে পারি কোথায়, পারফেক্ট টেন্স গুলোতে, বা যখন আমার এই হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসে অন্য একটা মেইন ভার্বের পূর্বে। কিন্তু যদি এরা মেইন ভার্ব হিসেবে বসে, আমরা কিন্তু এরকম হ্যাজ নট, হ্যাভ নট, হ্যাড নট এগুলো বসাবো না। আমাদের যে নিয়ম সেইটা, প্রেজেন্ট টেন্সে উঠলে ডু ডাজ এর ব্যবহার করতে হবে, পাস্ট টেন্সে হলে ডিড এর ব্যবহার করতে হবে। এইভাবে এই সেন্টেন্স গুলো পড়তে হয়। আমার কথাগুলো কি কেউ বুঝতে পারছেন? কেউ কি কিছু শিখতে পারলেন এই জায়গাটা থেকে? যে কথাগুলো বললাম, নতুন কোনো ধারণা বা কোনো কনসেপ্ট কি আপনারা পেয়েছেন? কিছু কি আমি শেখাতে পারলাম হ্যাঁ, আপনাদের? অবশ্যই। জি জি হ্যাঁ, ধন্যবাদ স্যার। দেখেন, আমরা টেন্স শিখি, আমরা টেন্সের স্ট্রাকচার শিখি, ব্যবহার শিখি, কিন্তু এত গভীরে আমরা আসি না, ডিপলি এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করি না। কিন্তু এই জিনিসগুলো খুবই বেসিক জিনিস, খুবই বেসিক গ্রামার, বাট এই ছোট ছোট কনসেপ্ট গুলো আমাদের না থাকার কারণেই কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ধরা খেয়ে যাই। নিজের মতো করে কনফিডেন্টের সাথে একটা সেন্টেন্স বলতে চেয়েও, বলতে গেলেও লজ্জায় বলতে পারি না। এই ধরনের বিষয় আপনি পারেন না, বাট আপনি আরেকজনকে কোশ্চেনও করতে পারেন না, এতটা লজ্জিত হন, কারণ আপনি মনে করেন আমি অনার্স পড়তেছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, বাট আমি এই সিম্পল জিনিসটাই জানি না, আমি জানি না। বাট আমি যদি ওই টিচারকে প্রশ্ন করি, কে কি মনে করবে, অন্যরা হয়তো জানে। আপনি বুঝতে পারছেন যে জিনিসটা খুবই ইজি, খুবই সহজ, হ্যাঁ ডু ডাজ রিড, সহজ জিনিস, বাট আপনি কিন্তু পারেন না। বাট আপনি লজ্জায় কোশ্চেনও কাউকে করতে পারেন না। আপনি দেখে বোঝেন যে জিনিসটা সহজ, বাট আপনি পারেন না। কারণ কি, এগুলো কম্পালসারি বা বেসিক থিংস, বাট আমরা এই জায়গাটা কখনো দেখি না, কখনো আসি না, বা কেউ এইভাবে ডিটেলস আলোচনাও করে না এই বিষয়গুলো নিয়ে। বাট এগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করতে না পারেন, এই কনসেপ্ট গুলো যদি ভালো না থাকে, আপনি যতই অ্যাডভান্স লেভেলে যান, কখনো কি কারেক্ট গ্রামেটিক্যাল স্ট্রাকচার বা সেন্স মেনটেন করে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, প্রফেশনালি স্পিকিং করতে পারবেন? পারবেন না কিন্তু। তো এগুলো জেনে আমাকে সামনের দিকে এগোতে হয়। তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এই সমস্ত বিষয়গুলো আমি ইন ডিটেলসে শিখিয়ে থাকি, ইন ডিটেলসে পড়িয়ে থাকি। আবারও বলছি, যারা পেইড কোর্সে আসবেন, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি আপনাদেরকে এন্ট্রি করে নিব। আগামীকাল রাত 9টা থেকে ক্লাস শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা পারবেন একবার 2000 দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। অনেকে একসঙ্গে দেয় টাকা, দেখলাম আজকেও একজন দিয়েছেন। তো আজকেও একজন একসাথে 2000 দিয়েছিল। তা যেটা বলতেছি সেটা হচ্ছে, যদি পেইড কোর্স করার ইচ্ছা থাকে, অনেকে এখানে বলতে পারেন যে আমি কিছুদিন পরে করব, এটা করবেন না। মাঝামাঝি পর্যায়ে করলে আপনি ধরতে পারবেন না। আগামীকাল থেকেই যেভাবে হোক, যদি মনে হয় যে আমি করতে চাই বা আমার উপর যদি ভরসা থাকে, আগামীকাল থেকেই শুরু করবেন, তাহলে অনেক ভালোভাবে এটাকে ডেভেলপ করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসে দেখা হবে। যারা পেইড কোর্সে আসবেন, সেখানে অনেক ভালো পরিবেশে আপনারা ক্লাস করতে পারবেন।